বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই সুন্দর আয়োজনের অংশ যারা হচ্ছ বা হবা, ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহ যেন তোমাদের সকল সুন্দর স্বপ্নগুলো কবুল করে এবং আগামী দিনগুলো যেন আমাদের সঠিক গাইডলাইন অনুসারে চলার তৌফিক দেয় ইনশাআল্লাহ। আমি আজকে আবার আছি, আমি সুফিয়ান সজীব। দীর্ঘ 15 বছর থেকে 16 বছর ইউনিভার্সিটি অ্যাডমিশন জগতে পড়াচ্ছি। নট অনলি দ্যাট, খুব সফলতার সহিত পড়াচ্ছি এবং অনিষ্টির সহিত পড়াচ্ছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, শুধু এইটুক তুমি দোয়া করবা সৃষ্টিকর্তার কাছে যে আমার বড় ভাই যেন সুস্থ থাকে। আর আমি যতটুকু জানি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি আমার পূর্ণাঙ্গ বিষয়টা, আমার জানার অভিজ্ঞতাটা যদি আগামী 4 মাসে তোমার সাথে শেয়ার করতে পারি, ইনশাল্লাহ তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকবা এবং ওইটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য একদম বেস্ট হয়ে যাবে। সো যারা ভাবছো পাবলিকিয়ান হবা, যারা ভাবছো নিজের একটা আইডেন্টিটি হবে, যারা নিজের এবং ভবিষ্যতের পরবর্তীতে দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা করছো, সর্বোপরি যারা স্বপ্ন দেখছো আমি পাবলিকিয়ান হব, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাকে বলছি, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে। অন্যরা যখন এনজয় করবে, অন্যরা যখন ফেসবুকিং করবে, অন্যরা যখন রিলস দেখবে, তখন তুমি পড়াশোনা করবা। তুমি প্রতিটা মুহূর্ত বুঝবা যে তুমি অন্যদের তুলনায় স্যাক্রিফাইস করছো। মনে রাখবা, পড়াশোনা একটা পবিত্র জিনিস, পবিত্র কাজ। এই পড়াশোনার সাথে যদি তুমি প্রতারণা করো, ডিসঅনেস্টি করো, তাইলে কিন্তু তুমি আগাবা না। প্রতিদিন অনিষ্টির সহিত পড়াশোনা করবা। আর যারা মুসলমান আছো তারা নামাজ পড়বা, অন্য ধর্মের যে স্টুডেন্ট আছো তারা তোমার ধর্মের কাজ করবা। মনে রাখবা, ধর্মের কাজ করার পর, নামাজ পড়ার পরে তোমার খারাপ কাজ করতে ইচ্ছা হবে না, তোমার জীবন নিয়ে ভাবতে ইচ্ছা হবে, তোমার ক্যারিয়ার নিয়ে ভাবতে ইচ্ছা হবে, ভালো কাজ করার তোমার ইচ্ছা জাগবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নটা নিজের মতো করে দেখো, কেউ যেন তোমাকে এই স্বপ্ন না দেখায়, কারণ অন্যের স্বপ্ন তুমি দেখে তুমি পরিশ্রম করতে পারবা না। তুমি নিজের মতো করে স্বপ্ন দেখো, যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না, যেই স্বপ্ন কখনো তোমার শরীরের মধ্যে টায়ার্ডনেস নিয়ে আসবে না, কারণ এটা তোমার জীবন নির্ভর করছে আগামী 4 মাসের উপর। তুমি কি হবা, কোথায় যাবা, তোমার মানে ফিউচার কেমন হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুফিয়ান সজীব ভাইয়া। ইনশাআল্লাহ এই জার্নির শেষ দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত সফল হবা, ততদিন পর্যন্ত সহযোগিতা করব, আল্লাহ যদি সুস্থ রাখে। ভাইয়া, অনেক কিছু জানি এবং আমার তোমাকে দেওয়ার মতো ইচ্ছা আছে, এবং আল্লাহ আমাকে যথেষ্ট এনার্জি দিয়েছে এবং সৎ দায়িত্ব পালন করার মতো সে মেন্টালিটি দিয়েছে। সো তোমরা একটু আমাদেরকে সহযোগিতা করো, আমরা সর্বোচ্চ ডেডিকেশনের সাথে তোমাদেরকে সহযোগিতা করব। আমি আবারও বলছি, অনলাইনে অনেক মানুষ আছে, অনেক শিক্ষক আছে, অনেক ভালো জানেন, কিন্তু তোমার জন্য এত পরিশ্রম, এত ত্যাগ, এত সবকিছু গুছিয়ে কেউ দিবেন না। তোমার ভাইকে সবসময় পাবা, শুধু এই ক্লাসে না, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, এক্সাম, একটার পর একটা প্র্যাকটিস, সবকিছুতে আমাকে পাবা। অর্থাৎ তুমি যদি আমাকে ফলো করো, শুধু বাংলার জন্য শুধু আমাকে ফলো করো, আমি কথা দিচ্ছি, আমি এই বাংলাদেশের যত শিক্ষক আছে সবার চেয়ে সুন্দরভাবে, গুছানোভাবে এবং 100% তোমার বাংলা ব্যাকরণ এবং রিটার্ন সবকিছু কি করে দিব, শেষ করে দিব। সো জায়গায় জায়গায় মুখ দেওয়ার দরকার নাই, 10 জায়গায় যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এক জায়গায় থাকো, এটুক বিশ্বাস রাখো। যদি কারো বিশ্বাসের ঘাটতি থাকে তাইলে কিন্তু আগাতে পারবে না। তুমি অন্য সবার প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস করো, বাট দেন তুমি জাজ করবা। যদি মনে করো তোমার ভাইয়ের কথা শোনা উচিত, তোমার ভাইয়ের কাছে তোমার ফিউচার, তোমার ভবিষ্যতের দায়িত্ব দেওয়া উচিত, তাহলে আমাকে দায়িত্ব দিবা। আমি কথা দিচ্ছি, শেষ দিন পর্যন্ত 100% তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী করে তুলব। আমি যতই চেষ্টা করি, তুমি চাইলেও সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, বাট বাংলাদেশে আরো বহু বিশ্ববিদ্যালয় আছে। আমি এমন ভাবে পড়াবো যেন তুমি কোনো না কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার মনের মতো সাবজেক্টে পড়তে পারো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া চলে এসেছে, এখনই ক্লাস শুরু করে দিবে। আর যারা উপস্থিত হয়েছ, আজকের ক্লাসটা গতকালকের ক্লাসের চেয়ে অনেক বেশি ইনফরমেটিভ হবে, অনেক বেশি তথ্য থাকবে। প্রত্যেকে শেয়ার করে রাখো। মনে রাখবা, আমি কিন্তু বলছি অ্যাডমিশন টাইমটা তোমাকে কি থাকতে হবে, ভদ্র থাকতে হবে, নম্র থাকতে হবে। কেউ তোমাকে খোঁচা দিল, এটার রিভেঞ্জ নেওয়া যাবে না। একটু ভদ্র থাকো, শিক্ষকদের কথা শোনো, ইনশাআল্লাহ সেই অনুসারে পরিশ্রম করো। ওকে, দেখা হবে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। অন্যদেরকে একটু মেনশন করে দাও, সবাই অন্যদেরকে একটু মেনশন করে দাও।
যে ক্লাস এখনই শুরু হয়ে যাচ্ছে। ওকে ওকে, আর ক্লাস শেয়ার করে রাখবা তোমার আইডিতে। এই ক্লাস মনে রাখবা, আজকে আমরা পড়াবো ধ্বনির পরিবর্তন। আজকে আমরা কি পড়াবো বলো তো? ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন টপিকটা অনেক ঝামেলা, অর্থাৎ এটার ভেতরে 15-16টা নাম আছে, একটার সাথে একটা মার্চ হয়ে যায়। এটা একাধিকবার ক্লাস করতে হয়, একাধিকবার ক্লাস না করলে এটা 100% ক্লিয়ার হয় না। বাট আমি তোমাকে আজকে আমার ক্লাসে 100% ক্লিয়ার করে দিব, তারপরেও মাঝে মধ্যে দেখতে হবে। সো তার জন্য প্রত্যেকে ক্লাসটি কি করে রাখো, শেয়ার করে রাখো, যেন পরবর্তীতে প্রয়োজন হলে যেটা তোমার একটু খটকা লাগে সেটা আবার একটু দেখে দিবা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম। আমরা আজকে পড়বো ধ্বনির পরিবর্তন। সবাই হ্যান্ড নোট, সবাই খাতা কলম নিবা, টপিকের নাম লেখো ধ্বনির পরিবর্তন। আমার প্রতিটা ক্লাস অনেক ইনফরমেটিভ হবে। পেইড ব্যাচের ক্লাসগুলো ডিউরেশন থাকবে 2 থেকে 2.5 ঘন্টা, এরকম বহু ক্লাস বলেছি 20টা নিব, আসলে আরো অনেক বেশি ক্লাস নিব, ডিপেন্ড করে তোমাদের আগ্রহের উপর। ওকে, প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর যে কয়জন ক্লাসে এসেছো প্রত্যেকে হাজিরা দিবা, সেটা হলো লাইক রিয়েক্ট দিবে, একজনও বাদ যাবে না। যে 600-700 জন ক্লাসে জয়েন করেছো প্রত্যেকেই লাইক রিয়েক্ট দাও, যেন ক্লাসটা দ্রুত অন্যদের কাছে চলে যায়। ওকে, শুরু থেকে যেন সবাই ক্লাসে জয়েন করতে পারে সবাই। ওকে, ধ্বনির পরিবর্তন। আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। এই ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, কারণ সবাই লিখবা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আমাদের একটা প্রশ্ন পরীক্ষা আসে যে এই টপিকটা কোন তত্ত্বে আলোচিত হয়, এটা হলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। হ্যাঁ, তারপরের লাইন লিখবা প্রত্যেকে, আমি যেভাবে লিখি এভাবে নোট করবা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে দেখবা, আমার গতকালকে আমার একটা স্টুডেন্ট দেখলাম যে কমার্স ফ্যাকাল্টিতে ফিনান্স সাবজেক্ট পেয়েছে, দ্যাট মিনস তার সিরিয়াল একদম শুরুর দিকে। সে বলেছে আমি ভাইয়ার নোট এমনভাবে করেছি, আমি এখন চাকরির বাজারের জন্য ভাইয়ার হ্যান্ড নোটটা আমি পড়াশোনা পড়ছি, প্র্যাকটিস করছি। কারণ আমি যেখানেই বাংলা ক্লাস করতে যাই, ভাইয়ের মতো এত সুন্দর গুছানো বাংলা কেউ ক্লাস নেয় না। সো এটা তোমার কাজে লাগবে, সবাই হ্যান্ড নোট করে রাখো। হ্যাঁ, এটা চাকরির বাজারে সেম পড়া, সেম, কোনো চেঞ্জ নাই। ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, সবাই লিখবা ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। তারপরে লাইন লিখবা ধ্বনির পরিবর্তন মানে, সবাই লেখো ধ্বনির পরিবর্তন মানে আওয়াজের পরিবর্তন। আওয়াজের পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন। হ্যাঁ, কিন্তু অর্থের পরিবর্তন নয়। ধ্বনির পরিবর্তন মানে আওয়াজের পরিবর্তন, কিন্তু অর্থের পরিবর্তন নয়। তাহলে ধ্বনির পরিবর্তন মানে শুধু আওয়াজের পরিবর্তন হবে, কিসের পরিবর্তন হবে না? অর্থের পরিবর্তন হবে না। যেমন লক্ষ্য করো, আমি বললাম শরীর, এটা একটা শব্দ, কেউ বলে শরীর, কেউ বলে শরীর, দুইজনই একই জিনিস। দুইজনে কি বলতো একই জিনিস বোঝানোর ট্রাই করতেছে। কেউ বলে শরীর, আবার কেউ বললে কি শরীর, দুইটা একই জিনিস। তাহলে এখানে শুধু আওয়াজের পরিবর্তন হয়েছে, অর্থের কোনো কি হয় না বলতো? অর্থের কোনো পরিবর্তন হয় না। এখানে শুধু আওয়াজের পরিবর্তন হয়েছে, অর্থের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, লক্ষ্য করো, কেউ বলে লেবু, হ্যাঁ, আবার কেউ বলে নেবু, একই জিনিসকে শুধু আওয়াজের পরিবর্তন হয়েছে, অর্থের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, কেউ বলে, লক্ষ্য করো, আনারস, আবার এটাকে কেউ বলে আনানস। আনানস উচ্চারণগত সমস্যার কারণে। হ্যাঁ, বুঝতে পেরেছ? কেউ বলে রিক্সা, কেউ বলে রিক্সা, আবার সেম শব্দটাকে কেউ আবার বলে রিক্সা, রিস্কা, রিস্কা। ওকে, তাহলে কি বুঝতে পেরেছ? ধ্বনির পরিবর্তন মানে আগের শব্দ দ্বারা যা বোঝাচ্ছে পরের শব্দ দ্বারা তাই বোঝানো হচ্ছে, এখানে কোনো পার্থক্য নাই। তার মানে হলো ধ্বনির পরিবর্তন মানে শুধু আওয়াজের পরিবর্তন, উচ্চারণগত পরিবর্তন, কিন্তু অর্থের পরিবর্তন নয়, অর্থের পরিবর্তন নয়। ওকে, তাহলে এখন বলতে পারো ধ্বনির পরিবর্তন ভাইয়া হয় কেন? ধ্বনির পরিবর্তন হয় অনেক সময় আঞ্চলিকতার কারণে হয়, বাকযন্ত্রে কারো সমস্যা থাকতে পারে সেই জন্য হতে পারে, আবার কিছু কিছু মানুষ স্টাইল করে কথা বলতে গেলেও ধ্বনির পরিবর্তন হয়ে যায়। বাট ভর্তি পরীক্ষায় কখনো বলবে না কি কারণে ধ্বনির পরিবর্তন হয়, তোমাকে নির্দিষ্ট কিছু উদাহরণ দিবে, এটা কোন ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়েছে। তাহলে ধ্বনি পরিবর্তন জানতে হলে, শিখতে হলে আমাদের কিছু বেসিক জিনিসপাতি কি করতে হবে, শিখতে হবে। সবাই ক্লাসে জয়েন করো,
কিছু বেসিক জিনিসপত্র শিখতে হবে। তাহলে এইটুক লিখছো সবাই? লিখছো? ওকে, একটা লাইন লিখবা এখানে, পরবর্তীতে টান দিয়ে সবাই লেখা শুরু করো। লিখবা প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে কিছু, প্রথমে আমি কিছু বেসিক কথাবার্তা লিখবো, তারপরে মূল আলোচনায় যাব। প্রতিটি, সবাই লেখো, ব্যঞ্জন বর্ণের সাথে, প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি থাকে, সেটি অ। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, সেটি অ। সবাই লেখো এই লাইনটা, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, সেটি কি অ। সবাই, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, সেটি অ। অপ্রয়োজনীয় কথা না বলে আমরা শুধু কি করব, ক্লাসটা গুরুত্ব সহকারে দেখব এবং এই ক্লাসে আজকে সমাধান হয়ে যাবে, এই টপিক আজকে ক্লিয়ার। ওকে, প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, সেটি কি অ। সে ফর এক্সাম্পল, আমরা যদি লক্ষ্য করো, আমরা যদি বলি ক, এই ক এর সাথে কি আছে বলো তো? এই ক এর সাথে একটা অ আছে, তো এটা কিভাবে লিখবো? ক যোগ অ, ক এর নিচে একটা কি দিতে হবে? হসন্ত দিতে হবে। ওকে, তারপরে আমরা যদি বলি গ, এই গ এর ভেতরে একটা অ আছে, কিরকম? আমরা বলবো গ যোগ অ, গ যোগ অ, কিছু না থাকলেও একটা কি আছে? অ আছে। তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরচিহ্ন থাকে, কিছু দেখা না গেলেও একটা কি আছে বলতো? অ আছে। লিখছো সবাই? রেসপন্স করবা। লিখছো সবাই? যারা ক্লাসে আছো তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা যদি হতাশ হয়ে যাও, একদিন ক্লাস করে আরেকদিন না করো, দ্যাট মিনস তোমার দ্বারা সফলতা সম্ভব না, তোমার দ্বারা এই ভর্তির জার্নি মানে জয়ী হওয়া অসম্ভব। ধৈর্য ধরে রাখতে হবে, এটা কিন্তু এত সহজ জিনিস না, মামুর বাড়ির খাবার না যে গেলা আর টেবিলে তোমাকে পরিবেশন করলো, এর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওকে সবাই? ওকে সবাই, নেক্সট। তাহলে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, সেটি কি বলতো? সেটি অ। প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি থাকে, সেটি কি অ। তারপরের লাইন লিখবা, তারপরের লাইন লিখবা ব্যঞ্জন বর্ণের সাথে, পরের লাইন লেখো, ব্যঞ্জন বর্ণের সাথে, বর্ণের সাথে স্বরচিহ্ন থাকলে, এগুলো না পারলে ধ্বনি পরিবর্তন পারবা না। স্বরচিহ্ন থাকলে, স্বরচিহ্নটি মূলত, স্বরচিহ্নটি মূলত ওই ব্যঞ্জনের পরে থাকে, ওই ব্যঞ্জনের পরে থাকে। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন থাকলে স্বরচিহ্নটি মূলত ওই ব্যঞ্জনের পরে থাকে। এটা আবার কি? এটা হলো এইরকম, লক্ষ্য করো, আমরা যদি বলি বয় রস্যিকার বি, তুমি বলবা এখানে রস্যইকার আগে, আমি বলবো না ব আগে। যদি রস্যইকার আগে হয় তা কেন বলো না রস্যই ব ইব? আমরা কি ইব বলি না, আমরা বি বলি, ব যোগ রস্যই, এটা ভাঙলে হবে ব যোগ রস্যই। বয়ের নিচে একটা কি দিতে হবে? হসন্ত দিতে হবে। হ্যাঁ, ব্যঞ্জন থেকে স্বরচিহ্ন আলাদা করলে ওই ব্যঞ্জনের নিচে হসন্ত দিতে হয়। আমরা যদি বলি ক একার কে, এখন কয় একার আগে না ক আগে? যদি একার আগে হইতো তাহলে বলতে হবে এ কয়েক, বাট তুমি বলবা ক যোগ এ, ক যোগ এ, কয়ের নিচে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। গ একার গে, এখন তুমি যদি বলো এ আগে গ পরে, এটা ভুল, আগে গ পরে এ, উচ্চারণ করো গে, গ একার গে, তাহলে এটা ভাঙলে কি হবে? গ হসন্ত যোগ এ। বুঝতে পারতেছ? লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম রাতি, রাতি, এই শব্দটা বিশ্লেষণ করলে আমরা কি বুঝবো? প্রথমে আছে র, প্রথমে আছে র, হ্যাঁ, র এর পরে কি আছে? আ, র থেকে আটা আলাদা করেছি, এই জন্য রয়ের নিচে হসন্ত দিতে হবে। হ্যাঁ, তারপরে প্লাস পরের বর্ণ কি? তুমি যদি বলো পরের বর্ণ রস্যই, তাহলে তোমাকে বলতে হবে রয়াকার রস্যই, তো রাইট। এটা কি রাইট? না, এটা রাইট না। তাহলে এটা কি হবে বলতো? এটা হবে ত আগে, রাত ই, তয়ের পরে ই, তয়ের আগে ই না। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে এখানে কি হবে? ত যোগ রস্যই, তয়ের নিচে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন থাকলে স্বরচিহ্নটা মূলত ব্যঞ্জনের পরে থাকবে। এটা যদি না বুঝো তাহলে ধ্বনি পরিবর্তন শেখা সম্ভব না। সবাইকে বলছি নোট, আরেকটা লাইন লিখবা, আরেকটা লাইন লিখবা, লিখবা আরেকটা লাইন লেখো সবাই। হ্যাঁ, লিখবা ব্যঞ্জন বর্ণ থেকে, আমি ক্লাস নেওয়ার পর তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন খুলবা, সবকিছু তুমি পারো।
ব্যঞ্জন বর্ণ থেকে, সবাই লিখবা, ব্যঞ্জন বর্ণ থেকে স্বরচিহ্ন আলাদা করলে, স্বরচিহ্ন আলাদা করলে, আলাদা করলে সবাই লিখতে হবে, ব্যঞ্জন বর্ণ থেকে স্বরচিহ্ন আলাদা করলে ওই ব্যঞ্জনের নিচে, ওই ব্যঞ্জনের নিচে, ওই ব্যঞ্জনের নিচে হসন্ত চিহ্ন দিতে হবে, হসন্ত চিহ্ন দিতে হবে, দিতে হয়। ব্যঞ্জন থেকে স্বরচিহ্ন আলাদা করলে ওই ব্যঞ্জনের নিচে হসন্ত চিহ্ন দিতে হয়। দেখছো না? যেমন আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো, আমরা যদি বলি তয় রসিকার তি, তাহলে এই ব্যঞ্জনের থেকে সাথে স্বরচিহ্ন আছে কি? রস্বই। তাহলে আগে ত প্লাস রস্বই, তয়ের নিচে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। এই যে ব্যঞ্জন থেকে স্বরচিহ্ন আলাদা করেছি, ব্যঞ্জনের নিচে আমরা কি দিয়েছি? হসন্ত দিয়েছি। ওকে, আমরা যদি বলি খ, তাহলে এটাতে কি কি বলতে হবে? খ যোগ অ, খয়ের নিচে কি দিতে হবে? হসন্ত। আর যদি না দাও তাহলে এটা ব্যাকরণগতভাবে ভুল হবে, ব্যাকরণগতভাবে ভুল হবে। লিখতেছো সবাই? সবাই লিখতেছ? একদম পুরো নোট করবা, একজনও এটা না লিখে যাবা না, অপ্রয়োজনীয় কথা না বলি। প্রিয় ভাই বোনরা, সামনের এই 4 মাস পবিত্র দায়িত্ব পালন করতে হবে ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য। স্বপ্ন দেখতে হবে, যদি ভালোভাবে স্বপ্ন দেখো তাহলে 15-16 ঘন্টা করে পড়তে পারবা। আর যদি স্বপ্ন না দেখো তাহলে ফেসবুক আর রিলসের মধ্যেই 14-15 ঘন্টা চলে যাবে। ওকে, প্রত্যেকেই প্রত্যেকেই। ওকে, এ পর্যন্ত লিখছো সবাই? এ পর্যন্ত লিখছো? ওকে, এবার আসো, আমরা ভর্তি পরীক্ষা কখনো এগুলো আসবে না, ভর্তি পরীক্ষা আসবে যে স্টাইলে সেগুলো আমরা পড়ব। আমরা ধ্বনি পরিবর্তনের অনেকগুলো প্রকার আছে, ওই প্রকারগুলো আমরা দেখিয়ে দিব। ধ্বনি পরিবর্তনের প্রথম প্রকার, লক্ষ্য করো, ধ্বনি পরিবর্তনের প্রথম প্রকার হলো স্বরাগম। স্বরাগম একটু বুঝতে হবে, হ্যাঁ, স্বরাগম মানে রাখবা। এটা ভাঙলে কি পাওয়া যায় জানো? স্বর প্লাস আগম, স্বর প্লাস আগম, হ্যাঁ, স্বর প্লাস আগম। তাহলে লক্ষ্য করো, স্বর মানে কি বলতো? স্বর মানে স্বরবর্ণ, স্বর মানে কি বর্ণ? স্বরবর্ণ বা স্বরধ্বনি। আর আগম মানে কি বলবো? আশা, আগম মানে আশা। তাহলে কোন শব্দে যদি নতুন কোন স্বরধ্বনি আসে তার নাম স্বরাগম হয়। তাহলে আমরা এটা এখানে লিখবো, স্বরাগম মানি স্বরধ্বনির নতুন আগমন। সবাই লিখবা, স্বরাগম মানি স্বরধ্বনির নতুন আগমন। স্বরাগম মানি স্বরধ্বনির নতুন আগমন, নতুন আগমন। আমার ক্লাসটি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করো, তুমি অনেক বেনিফিটেড হবে। এই ক্লাস আর কারো কাছে পড়তে হবে না। স্বরধ্বনির নতুন আগমন, হ্যাঁ, বাংলায় কিন্তু শত শত টপিক নাই, একটা টপিক গতকালকে একটা শেষ করে দিয়েছি, ওটা আর কারো কাছে যেতে হবে না। আজকে একটা শেষ করে দিব, আর কোনো টিচারের কাছে যেতে হবে না। তুমি টিচারের মতো ভালো পড়াইতে পারবা যদি তোমার কনফিডেন্স থাকে। ওকে, এবার আসো, স্বরধ্বনির কি আগমন বলো তো? নতুন আগমন। কোনো একটা শব্দে যদি নতুন কোনো স্বরধ্বনি আসে তার নাম স্বরাগম হবে। যেমন লক্ষ্য করো, আমরা বললাম স্কুল, এই শব্দটা থেকে যদি বলি স্কুল, লক্ষ্য করো এখানে নতুন একটা স্বরবর্ণ আসছে, তার নাম কি বলতো? সেটা হলো রস্বই। তাহলে একটা শব্দে যদি নতুন কোনো স্বরচিহ্ন আসে তার নাম স্বরাগম, মানে স্বরবর্ণের আগমন ঘটছে, তার নাম স্বরাগম। মনে রাখবে এই স্বরাগম 3 প্রকার। যদি শব্দের শুরুতে আসে তার নাম আদি, মাঝে আসলে মধ্য, শেষে আসলে অন্ত। তাহলে স্বরাগম কয় প্রকার? 3 প্রকার। শুরুতে আসলে আদি স্বরাগম, মাঝে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। তাহলে এটা এখানে যা ছিল নতুন রস্বই আসছে কোথায়? শুরুতে, এটার নাম আদি স্বরাগম। লক্ষ্য করো, আমরা যদি বলি রাত থেকে রাত, রাত থেকে রাত, এখানে যা ছিল এখানে নতুন একটা রস্বই আসছে, স্বরাগম হয়েছে। স্বরাগম কয় প্রকার? 3 প্রকার। কোথায় আসছে? মাঝে, মধ্য স্বরাগম, হ্যাঁ। তারপরে আমরা যদি এরকম বলি রাত থেকে রাতি, রাত থেকে কি? রাতি। রাত ছিল রাত ই, তোমার কাছে মনে হবে এটা মাঝে আসছে, কিন্তু এটা মাঝে আসে নাই। এটা কোথায় আসছে বলো? শেষে আসছে, অন্ত স্বরাগম। তাহলে শুরুতে আসলে আদি স্বরাগম, হ্যাঁ, আদি, আদি স্বরাগম কমন রাখবে। রাত মাঝে আসলে, মাঝে আসলে কি বলতো? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, হ্যাঁ। আর শেষে আসলে অন্ত স্বরাগম। বলো, শেষে আসলে কি স্বরাগম? অন্ত স্বরাগম। এটা হলো বেসিক, একদম বিসমিল্লা। বাট এটা ভর্তি পরীক্ষায় তেমন আসবে না, এটা একটু কঠিন আসবে। লক্ষ্য করো, আমরা বললাম
সবাই লক্ষ্য করো, আমরা বললাম সত্য, সত্য, এই সত্য থেকে যদি বলি সত্যি, সত্য থেকে কি বললাম সত্যি, বলতো সৎ তয় জফলা, আর সত্যি তয়ের সাথে জফলা আসছে, আবার অতিরিক্ত একটা কি আসছে বলতো, অতিরিক্ত একটা কি আসছে, রস্যই আসছে। তুমি একটু চিন্তা করো, এই রস্যই কি মাঝে আসছে, আমরা কি সত্য বললাম? যদি বলো মাঝে আসছে তাহলে বলতে হবে সত্য, কিন্তু এটা আসছে তয় জফলার পরে, সত্যি শেষে আসছে, আর শেষে আসলে আমরা তাকে বলবো অন্তঃস্বরাগম। আমরা তাকে কি বলবো বলতো, অন্তঃস্বরাগম। তোমরা কি বুঝতে পারতেছ? এই তোমরা কি বুঝতে পারতেছ? ওকে, লক্ষ্য করো, ঠিক আছে। আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, মুক্তা, মুক্তা, মুক্তা থেকে বললাম মুকুতা। হ্যাঁ, এখন লক্ষ্য করো, এই মুক্তা শব্দটা কিরকম ছিল না মূলত, বুঝছো? লক্ষ্য করো, মুক্তা ছিল এইরকম, মুখ উচ্চারণ হলো এরকম, মুক্তা, মুক্তা। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, ময় রসুকার ঠিক আছে, ক আছে, তয় আকার আছে, অতিরিক্ত একটা কয়ের সাথে আকার চলে আসছে, রসুকার চলে আসছে। তাহলে লক্ষ্য করো তো, মুক্তা কয়ের সাথে এখানে কিছুই ছিল না, কিন্তু এখানে একটা রস্যুকার আসছে, নতুন আসছে, স্বরাগম হয়েছে। কোথায় আসছে? মাঝে আসছে, এই জন্য মধ্য স্বরাগম। বলো এই জন্য কি স্বরাগম? এই জন্য এটা হলো মধ্য স্বরাগম। এই জন্য এটার নাম কি স্বরাগম বলতো? এটা এই জন্য এটার নাম হলো মধ্য স্বরাগম। আশা করি তোমরা এটা কি করতেছ, বুঝতে পারতেছ। সবাই লক্ষ্য করো, আমরা যদি বলি ভ্রু, লক্ষ্য করো, এই ভ্রু থেকে বললাম কি ভুরু, ভ্রু থেকে বললাম ভুরু। সবাই একটু মনোযোগ দাও তো। ভ্রু, তুমি যদি এটা বিশ্লেষণ করো, এখানে আছে ব আছে, র আছে, রস্যুকার আছে। মনে রাখবা সারা জীবন, র ফলা মানি র, ব আছে, র আছে, তারপরে রস্যুকার আছে। হ্যাঁ, এখানে ভ র, তারপরে কি আছে? রস্যুকার আছে। এখানেও আছে ভ র রস্যুকার, কিন্তু এই ভয়ের সাথে একটা রস্যুকার চলে আসছে অতিরিক্ত। এই ভয়ের সাথে কিন্তু রস্যুকার ছিল না, এই রস্যুকারটা কার সাথে? রয়ের সাথে। এখানে ছিল ভ র রস্যুকার, আর এখানে ভ রস্যুকার, র রস্যুকার, ভয়ের সাথে একটা রস্যুকার চলে আসছে, নতুন রস্যুকার আসছে, স্বরাগম। কোথায় আসছে? ভয়ের পরে, ভয়ের পরে, এই জন্য মধ্য স্বরাগম। এই জন্য কি স্বরাগম? মধ্য স্বরাগম। আশা করি বুঝতে পারতেছ। ভাইয়ার ক্লাস মানি ধৈর্য সহকারে একবার একটু নোট করবা, আর যদি কোনো বইও না পড়ো তাহলে কিছু করার প্রয়োজন হবে না। আমার ক্লাস প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, দ্যাটস এনাফ ফর ইউর অ্যাডমিশন টেস্ট। ওকে, বুঝতে পারতেছ? ওকে, এবার আসো, আমরা যদি বলি এরকম গ্রাম, বুঝার ট্রাই করো, গ্রাম থেকে গেরাম, গ্রাম থেকে কি বললাম? গেরাম। তাহলে এই শব্দটা আগে ভাঙতে হবে, তুমি একটু উচ্চারণ করো, গ্রাম, 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 গ্রাম। এই আকারটা, এই আকারটা গয়ের সাথে না রয়ের সাথে? গ্রাম, গ্রাম, গ্রাম। এই আকারটা গয়ের সাথে না রয়ের সাথে? উচ্চারণ করো, লক্ষ্য তো, এই আকারটা হলো রয়ের সাথে, গয়ের সাথে না। মূলত এখানে এলো এরকম, গ রফালা মানি র, হ্যাঁ, তারপরে আকার, তারপরে ম। তাহলে গ আছে, র আছে, আকার আছে, ম আছে, কি নাই? একার নাই। তাহলে এখানে যা ছিল গ র আকার ম, গ র আকার ম, অতিরিক্ত আসছে। বলো অতিরিক্ত আসলে আমরা তাকে কি বলবো? স্বরাগম বলবো। সবাই বলতো, সবাই বলতো এটা কোন স্বরাগম? সবাই বলতো এটা কোন স্বরাগম? সবাই বলতো এটা কোন স্বরাগম? দেখি পারো কিনা। সবাই বলতো এটা কোন স্বরাগম? সবাই বলতো এটা কোন স্বরাগম? পারো কিনা দেখি। সবাই উত্তর দাও, ভাইয়া মোবাইলে দেখছি। সবাই উত্তর দাও, এটা কোন স্বরাগম? আর যারা পরে এসেছ, 5 সেকেন্ড হাতে সময় নিয়ে ক্লাসটা একটু লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরাও ক্লাসটা বুঝতে পারে যে ভাইয়া ক্লাসে আসছে। হ্যাঁ, লাইক রিয়েক্ট থাকলে অন্যদের কাছে ক্লাসটা যায়। প্রত্যেকে হাজিরা দাও। এটা ইউনিভার্সিটিতে যখন তুমি পড়বা, ডেইলি তোমাকে কি ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে হবে। আমার অ্যাটেন্ডেন্স এটা। ওকে, প্রত্যেকে দাও, কারা কারা ক্লাসটি করেছো, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, গুরু মধ্য, মধ্য কেন বুঝি নাই? গুরু মধ্য কেন, কেন বুঝবা না? এই বয়ের সাথে যদি রস্যুকার দেই, তো ব আগে না রস্যু আগে? এটা কি রস্যু আগে? তাহলে রস্যু আগে তো বলতে হবে রস্যু বহুব। আমরা বলি ভূ, ভূ, বয়ের পরে রস্যু, ব্যঞ্জনের পরে রস্যুকার থাকবে। ঠিক আছে, তাইলে এটা তোমরা বলবা আদি স্বরাগম, আর আমি বলবো মধ্য স্বরাগম। কেন জানো? তুমি বলতে ভাবতেছি এটা হলো একার আগে। যদি একার আগে হয় তাহলে কেন বলো না এ গ রয়কার রাম ও এগোরাম? এটা কি এগোরাম? না, এটা হলো গে রাম। একটু আগে আমরা একটা জিনিস পড়াইছি, লক্ষ্য করো, একটু আগে আমরা একটা জিনিস পড়াইছি, গয়ের আগে একার থাকা মানি ব্যঞ্জনের সাথে স্বরচিহ্ন থাকা মানি স্বরচিহ্ন ওই ব্যঞ্জনের পরে আছে। স্বরচিহ্ন ওই ব্যঞ্জনের কি আছে?
পরে আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা মধ্য স্বরাগম। চিল্লায় সবাই বলবে এটা কি স্বরাগম? মধ্য স্বরাগম। এটা হলো মধ্য স্বরাগম। এবার বুঝছো? এটা এবার বুঝছো, এটা আদি স্বরাগম হবে না, মধ্য স্বরাগম। এবার বুঝছো সবাই? এবার বুঝছো? ওকে, আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন থেকে বললাম স্বপন, স্বপন, স্বপ্ন থেকে স্বপন। তো উচ্চারণ করো তো স্বপ্ন, স্বপ্ন। এই পয়ের সাথে কোনো স্বরচিহ্ন ছিল? আমরা স্বরাগম পড়ছিলাম, আমরা কিছু উদাহরণ দিচ্ছিলাম। লক্ষ্য করো, আমরা বলেছিলাম গ্রাম থেকে গেরাম। সবাই একটু ক্লাসে জয়েন করো এবং ক্লাসটি লাইক দিয়ে দাও, রিয়াক্ট করে দাও, যেন অন্যরা বুঝতে পারে ভাইয়া ক্লাসে আসছে। তোমাদের চেয়ে ভাইয়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে, একদম মেজাজ হারিয়ে ফেলেছিলাম। ওকে, এবার আসো, গ্রাম থেকে গেরাম। তাহলে এখানে আমরা জানি অতিরিক্ত একটা একার আসছে, একার শুরুতে না, একার শেষে আসছে, গয়ের পরে আসছে, এই জন্য মধ্য স্বরাগম। এই জন্য কি স্বরাগম? মধ্য স্বরাগম। সবাই লেখো, এই জন্য মধ্য স্বরাগম। ওকে, তারপরে আসো, আমরা যদি বলি এইরকম ধৈর্য, ধৈর্য থেকে ধৈরজ, ধৈর্য থেকে ধৈরজ। লক্ষ্য করে এখানে একটা রেপ আছে, সারা জীবন মনে রাখবা। রফলা অথবা রেপ ইকুয়াল টু র, রফলা অথবা রেপ ইকুয়াল টু কি র। তাহলে ধৈর্য, এই রয়ের সাথে কিছু ছিল না, বাট এই ধৈরজ, এই রয়ের সাথে একটা অ আসছে, তাহলে এটা হলো মধ্য স্বরাগম। এটা কি? মধ্য স্বরাগম। ওকে, সবাই লক্ষ্য করো, মনোযোগ দিবা। এখন ধৈর্য থেকে আমরা যদি অনুরূপভাবে এরকম বলি, লক্ষ্য করো, আমরা যদি অনুরূপভাবে এরকম বলি যে ধর্ম, ধর্ম থেকে ধরম, ধরম, তাহলে এইটাও কি স্বরাগম? মধ্য স্বরাগম। ধর্ম থেকে ধরম, এই রেপটা মানে র, ধর্ম, এই রয়ের সাথে কিছু ছিল না, বাট এটার সাথে একটা কি আসছে? অ আসছে। এটার সাথে একটা কি আসছে? অ আসছে। তাহলে এইটাও কি স্বরাগম? বলো তো। মধ্য স্বরাগম। বলো, এটাও কি স্বরাগম? মধ্য স্বরাগম। ওকে, তারপরে আসো, বুঝতে পারতেছে সবাই? বোঝা যাচ্ছে? বুঝছো? ওকে, তাইলে নোট দিয়ে লেখো, নোট, একটা কথা লিখবা সবাই, সবাই লেখো। মধ্য স্বরাগম, মনে রাখবা, মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগম। হ্যাঁ, মধ্য স্বরাগম এর অপর নাম হলো স্বরভক্তি। এর অপর নাম কি বলতো? স্বরভক্তি। স্বরভক্তি এর অপর নাম হলো বিপ্রকর্ষ। তাহলে যার নাম মধ্য স্বরাগম, তার নাম স্বরভক্তি, তার নাম কি? বিপ্রকর্ষ। সবাই লিখে রাখো, যার নাম মধ্য স্বরাগম, তার নাম স্বরভক্তি, তার নাম কি? বিপ্রকর্ষ। যার নাম মধ্য স্বরাগম, তার নাম স্বরভক্তি, তার নাম বিপ্রকর্ষ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোনো একটা শব্দে যদি নতুন কোনো স্বরচিহ্ন, স্বরধ্বনি আসে, তার নাম স্বরাগম। শুরুতে আসলে আদি স্বরাগম, মাঝে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। সবাই সবাই একটু অন্যদেরকে, ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে, ক্লাসটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে এই 10-15 মিনিট লেট হয়ে গেছে। ওকে, সবাই সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তাইলে মনে রাখবা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না জানো, ভর্তি পরীক্ষায় কখনো আসবে না নিচের কোনটি মধ্য স্বরাগম, ভর্তি পরীক্ষা আসবে কোনটি স্বরভক্তি, কোনটি বিপ্রকর্ষের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, স্টার দিয়ে পরবর্তী নিয়মে আমরা যাব, পরবর্তী নিয়মে আমরা যাব। লক্ষ্য করো, ওকে, পরবর্তী নিয়মে আমরা জানবো, স্টার দিয়ে লেখো, সেটা হলো স্বরলোপ। স্বরলোপ, স্বরলোপের অপর নাম হলো সম্প্রকর্ষ। মাইন্ড ইট, এটা লিখবা। স্বরলোপ আসবে না, আসবে নিচের কোনটি? সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ দিয়ে লিখবা স্বরধ্বনি চলে যাবে। সবাই, স্বরধ্বনি, স্বরধ্বনি চলে যাবে, চলে গেলে, স্বরধ্বনি চলে গেলে আমরা তাকে কি বলবো? স্বরলোপ বা সম্প্রকর্ষ। যেমন লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম স্কুল থেকে, আমরা যদি বলি স্কুল, স্কুল থেকে আমরা যদি বলি স্কুল, তাহলে লক্ষ্য করো, এখানে রস্বই ছিল, এখানে নাই, চলে গেছে। চলে গেলে বলবো স্বরলোপ। শুরু থেকে গেলে আদি স্বরলোপ, মাঝ থেকে গেলে মধ্য স্বরলোপ, শেষ থেকে গেলে অন্ত স্বরলোপ। তাহলে শুরু চলে গেলে কি বলবো? স্বরলোপ। শুরু থেকে গেলে আদি স্বরলোপ, মাঝ থেকে গেলে মধ্য স্বরলোপ, তাহলে এটা হলো আদি স্বরলোপ। স্বরলোপটা তোমরা মুখস্থ করে রাখবা। হ্যাঁ, তারপরে আসো, রাত থেকে, রাইত থেকে রাত, রাইত থেকে রাত, কোথায় ছিল? মাঝে আছে, নাই, তাহলে এটার নাম হলো
মধ্য স্বরলোপ, এটার নাম মধ্য স্বরলোপ। একটা মজার বিষয় হলো ওই স্বরাগমকে উল্টো করে লিখলে কি হয়, স্বরলোপ হয়। আমরা যদি বলি, লক্ষ্য করো, দিশা, স্বয়ের সাথে একটা আকার আছে, আকারটা ফেলে দাও, কোনো জায়গা থেকে স্বরচিহ্ন ফেলে দিলে ওর নিচে হসন্ত দিতে হয়। তাহলে স্বয়ের নিচে হসন্ত মানি হলো এর সাথে কোনো স্বরচিহ্ন নাই, তাহলে দিশা আকার, এখানে হসন্ত, তাহলে এটাকে আমরা বলবো অন্ত স্বরাগম, অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ। তাহলে এখানে আকার ছিল, এখানে নাই। তাহলে একটা জিনিস তো বুঝতে পেরেছ। লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম গেরাম, গেরাম থেকে গ্রাম, গেরাম থেকে গ্রাম, এই একারটা চলে গেছে কই থেকে, গয়ের পর থেকে। এটার নাম হলো কি স্বরলোপ বলতো? এটা আদি স্বরাগম ছিল। তাহলে কি আদি, সরি, এটা মধ্য স্বরাগম ছিল, মধ্য স্বরাগম ছিল আগে, এইরকম ছিল মধ্য স্বরাগম। গ্রাম থেকে গেরাম, এটা কি ছিল বলতো? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। আর এটা এখন উল্টো করে লিখলে মধ্য স্বরলোপ হয়ে যাবে, এই কাঠটা গয়ের পর থেকে চলে যাবে। তাহলে এটার নাম হলো মধ্য স্বরলোপ। ওকে, তাহলে কি বুঝতে পারছো? স্বরলোপ আর পড়ানোর দরকার নাই, কারণ প্রত্যেকটা স্বরাগম উল্টো করে লিখলে স্বরলোপ হয়ে যায়। আদি স্বরাগম উল্টো করে লিখলে আদি স্বরলোপ, মধ্য স্বরাগম উল্টো করে লিখলে মধ্য স্বরলোপ, অন্ত স্বরাগম উল্টো করে লিখলে অন্ত স্বরলোপ হয়ে যায়। তাহলে নোট দিয়ে একটা কথা লিখে রাখবা, স্বরাগম উল্টো করে লিখলে স্বরলোপ হবে। স্বরাগম, স্বরাগম সবাই লেখো, স্বরাগম উল্টো করে লিখলে, উল্টো করে লিখলে স্বরলোপ হবে। স্বরাগম উল্টো করে লিখলে স্বরলোপ হয়, স্বরলোপ হয়। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা, আদি স্বরাগম উল্টো করে লিখলে আদি স্বরলোপ, অন্ত স্বরাগম উল্টো করে লিখলে অন্ত স্বরলোপ। ঠিক আছে, স্বরাগম উল্টো করে লিখলে কি হয়ে যাবে, স্বরলোপ হয়ে যাবে। স্বরাগম উল্টো করে লিখলে কি হয়ে যাবে, স্বরলোপ হয়ে যাবে। নেক্সট, স্টার, সবাই স্টার দিয়ে লিখবো। ওপি নিহিতি, সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম, ওপি নিহিতি, নিহিতি, ওপি নিহিতি। ওকে, ওপি নিহিতি সবাই লিখবা। রস্বই অথবা রস্য, যে বর্ণের, যে বর্ণের পরে, পরে উচ্চারিত হয়, উচ্চারিত হয়, হয় ওই বর্ণের, বর্ণের আগে আসলে, আগে আসলে, আগে আসলে, রস্বই অথবা রস্য যে বর্ণের পরে উচ্চারিত হয় ওই বর্ণের আগে আসলে। এক মনে রাখবা, অপিনিহিতি দুইটা বর্ণ নিয়ে কাজ করে, রস্বই অথবা রস্য। অপিনিহিতির দুইটা নিয়ম, একটা নিয়ম হলো রস্বই অথবা রস্য যে বর্ণের পরে উচ্চারিত হয় ওই বর্ণের আগে আসলে। সেটা কেমন লক্ষ্য করো, লিখলাম আজি, তোমরা সবাই একটু মনোযোগ দাও। জ আগে না রস্বই আগে? আজ ই, জয়ের পরে কি রস্বই, জয়ের পরে রস্বই, আগে নিয়ে আসো, রস্বইটাকে জয়ের আগে নিয়ে আসো, আইজ। তাহলে পরের রস্বই আগে আসবে, রস্বই অথবা রস্য যে বর্ণের পরে উচ্চারিত হয় ওই বর্ণের আগে আসলে তার নাম অপিনিহিতি। সবাই বলবে মধ্য স্বরাগম, তুমি বলবো অপিনিহিতি, কারণ এটা নতুন আসে নাই, এটা জাস্ট প্লেস চেঞ্জ করেছে, পরেরটা আগে আসছে। এই দুইটা বর্ণ পরেরটা যদি আগে আসে আমরা তাকে অপিনিহিতি বলবো। আজি থেকে আইজ, যেমন আমরা বলি সাধু, দয়ের পরে রস্যকার, সাধু থেকে আমরা বলবো সাউদ, সাধু থেকে সাউদ, দয়ের পরে রস্য, মনে রাখবা এই রস্য ইকুয়াল টু রস্যকার, একই কথা। হ্যাঁ, তাহলে পরের রস্যকার আগে চলে আসছে। ওকে, আমরা যদি বলি এইরকম রাতি, রাতি থেকে, রাতি থেকে রাত, রাতি থেকে কি রাত, পরের রস্যইকার কোথায় চলে আসছে বলো, আগে চলে আসছে। পরের রস্যইকার কোথায় চলে আসছে, আগে চলে আসছে। ওকে, তারপরে আমরা যদি বলি সত্যি, সত্যি, তয় জফলার পরে রস্যইকার। সারা জীবন মনে রাখবা, একই শব্দে যদি স্বরচিহ্ন থাকে, জফলা থাকে, আগে জফলা পরে স্বরচিহ্ন, আগে জফলা পরে স্বরচিহ্ন। তাহলে সত্যি থেকে, সত্যি থেকে সত্য, সত্যি থেকে কি সত্য, সত্যি থেকে কি হবে বলতো, সত্য, সত্যি থেকে সত্য। তাহলে লক্ষ্য করো, এই তয় জফলার পরের রস্যইকার ছিল, এবার আগে চলে আসছে। পরের রস্যইকার আগে আসলে, পরের রস্যকার আগে আসলে তার নাম অপিনিহিতি। অপিনিহিতির দুইটা নিয়ম, অপিনিহিতির আরেকটা নিয়ম আছে। হ্যাঁ, অপিনিহিতির দুইটা নিয়ম মুখস্থ করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টারের প্রকার। ওকে, ধ্বনি পরিবর্তনের মধ্যে
সবচেয়ে কঠিন জিনিস হলো অপিনিহিতি এবং ইম্পর্টেন্ট জিনিস অপিনিহিতি। পরেরটা আগে আসবে, পরেরটা কি আসবে, আগে আসবে। আরেকটা নিয়ম লেখো, হ্যাঁ তোমরা নিচে লিখবা, আমি পরের পৃষ্ঠায় চলে যাই। ওকে ওকে, লিখবা শব্দের আরেকটা নিয়ম, এটা অপিনিহিতির নিয়ম। শব্দের শেষ বর্ণ, সবাই লিখবা, শব্দের শেষ বর্ণ যুক্ত বর্ণ হয়ে, যুক্ত বর্ণ হয়ে হয়ে তার আগে নতুন, শব্দের শেষ বর্ণ যুক্ত বর্ণ হয়ে তার আগে নতুন রস্বই অথবা রস্যু আসলে। এবার কিন্তু নতুন আসবে, কিন্তু শর্ত দিয়েছে কি, শব্দের শেষ বর্ণ কি হইতে হবে, যুক্ত বর্ণ হইতে হবে। একটা হলো যুক্ত বর্ণ, এটা একটা শর্ত, আর নতুন আসবে আরেকটা শর্ত। একটা শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয়, তার আগে যদি নতুন রস্বই অথবা রস্যু আসে, আমরা তাকে অপিনিহিতি বলবো। যেমন বললাম কন্যা, কন্যা, নটা জফলার কারণে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, উচ্চারণ করো কন্যা, কন্যা। তাহলে এটা কি হবে বলতো, এটা শেষ বর্ণ যুক্ত বর্ণ। কন্যা থেকে বললাম কন্যা, সবাই বলবে ওয়াও এটা মধ্য স্বরাগম রস্বইকার আসছে, কিন্তু আমরা বলবো এটা মধ্য স্বরাগম না, এটা কি, এটা অপিনিহিতি। আমরা জানি রস্বইকার নতুন এসেছে, কিন্তু যুক্ত বর্ণের আগে আসছে। কার আগে আসছে বলতো, যুক্ত বর্ণের আগে আসছে। রস্বইকার নতুন এসেছে, কিন্তু কার আগে আসছে, যুক্ত বর্ণের আগে আসছে। যুক্ত বর্ণের আগে রস্বইকার আসলে আমরা তাকে কি বলবো, অপিনিহিতি। লক্ষ্য করো, আমরা যদি বলি সত্য থেকে সৈত্য, সবাই বলবে মধ্য স্বরাগম, তোমরা বলবো অপিনিহিতি। একটু আগে আমরা কি বলছি জানো, একটু আগে আমরা বলছি সত্যি, সত্যি থেকে সৈত্য, সত্যি থেকে সৈত্য, সেটাও অপিনিহিতি, পরেরটা আগে আসছে, বাট এখানে যুক্ত বর্ণের আগে আসছে, এটা অপিনিহিতি। হ্যাঁ, আর যদি এইরকম হতো তাহলে সত্যি থেকে সৈত্য, সত্যি থেকে সৈত্য, লক্ষ্য করো সত্যি থেকে সৈত্য, এটা হলো অপিনিহিতি, এটা অপিনিহিতি, অপিনিহিতি। হ্যাঁ, অপিনিহিতি। হ্যাঁ, কিন্তু যদি বলতাম এইরকম, লক্ষ্য করো সত্য থেকে সত্যি, যদি বলতাম সত্য থেকে সত্যি, যদি বলতাম সত্য থেকে সত্যি, যদি বলতাম সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি, যদি এইভাবে হইতো বিষয়টা, সত্য থেকে সত্যি যদি হইতো, তাহলে লক্ষ্য করো এটা হলো অন্তঃস্বরাগম, এটা অন্তঃস্বরাগম, এটা অন্তঃস্বরাগম। কারণ এখানে কিন্তু কি আসছে, শেষে স্বরচিহ্ন আসছে। যদি আগে আসতো যুক্ত বর্ণের আগে রস্বই রস্যু আসলে অপিনিহিতি, বাট যুক্ত বর্ণের শেষে আসলে নতুন আসছে অন্তঃস্বরাগম। আর এটা কিন্তু নতুন আসে নাই, জাস্ট পরেরটা আগে আসছে, এই জন্য অপিনিহিতি। আশা করি বুঝতে পেরেছ। আমরা যদি বলতাম বন্যা, হ্যাঁ বন্যা থেকে যদি বলতাম বন্যা, বন্যা থেকে বন্যা, তাহলে এটা একটা অপিনিহিতি, কারণ যুক্ত বর্ণের আগে আসছে। কার আগে আসছে বলতো, যুক্ত বর্ণের আগে আসছে। ওকে, আমরা যদি বলি গদ্য, গদ্য থেকে গদ্য, গদ্য থেকে গদ্য, কার আগে আসছে বলো, যুক্ত বর্ণের আগে আসছে, এটা অপিনিহিতি। আমরা যদি বলি বেঞ্চ, বেঞ্চ থেকে বেঞ্চ, এটা অপিনিহিতি, বেঞ্চ থেকে বেঞ্চ, যুক্ত বর্ণের আগে আসছে। আর যদি বলতাম বেঞ্চ, আর যদি বলতাম বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি, তাহলে এটা বলবো অন্তঃস্বরাগম। এটা কি বলতাম, অন্তঃস্বরাগম, বেঞ্চ থেকে বেঞ্চি। তোমরা এবার হিসাব মিলিয়ে দেখো, অন্তঃস্বরাগম কেন বলতো, এখানে যুক্ত বর্ণের আগে রস্বইকার আসলে অপিনিহিতি, বাট এটা তো যুক্ত বর্ণের আগে আসে না, বেঞ্চ বেঞ্চি পরে আসছে, নতুন আসছে, অন্তঃস্বরাগম। সবাই বলো বুঝছো না বুঝো নাই? ক্লাসটা বিদ্যুৎটা বিভ্রাট হয়ে একদম মেজাজটাই হারিয়ে ফেলছি, মানে কি যে বলবো, একটানা ক্লাস নেওয়া আর ভেঙে ভেঙে ক্লাস নেওয়া, এটা একটু ভিন্ন রকম। প্লিজ যতজন আছো, নন্দিনী তুমি কেন মেজাজ গরম করতেছো প্রিয় বোন আমার? হ্যাঁ, তুমি কি বট না কি বলো তো? ওকে, এবার আসো, যতজন আছো এই 550 জন, প্রত্যেকেই লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা বুঝে যে ভাইয়া তো একবার যেহেতু চলে গিয়েছে, দ্বিতীয়বার এই 15 মিনিট পরে আসলে আসলে অনেকে বুঝে যে ক্লাস হবে কি হবে না। অনেকের এত ধৈর্য নাই, কেউ এত সচেতন না ক্যারিয়ার নিয়ে, ঠিক আছে? ওই যে বলছিলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে 1,50,000-এর মতো, 1,50,000-এর মতো। হ্যাঁ, কিন্তু পাশ করবে মাত্র কয় হাজার, 8,000। কি কারা কারা পাশ করবে জানো? এই যারা এত ঝামেলার পরেও আবার ক্লাসে আছে, আবার পড়তেছে, ধৈর্য ধরে বসে আছে। আর বাকি যারা একদিন ক্লাস করে একদিন ক্লাস করে না, ঢাকায় ঘুরতে আসবে, মজা করতে আসবে, মাস্তি করতে আসবে। ওকে,
সো তোমরা একটু ধৈর্য ধরে বসো, জাস্ট একটু চিন্তা করো, তুমি আমার জায়গায় আসো, আমি একটা ক্লাস কত সুন্দরই শুরু করেছি, হুট করে বিদ্যুৎ চলে গেছে। এইটা তো আর আমার ভাগ্যের, মানে এটা আমার কাছে কিছু নাই। বাট আমি কেন মেজাজ, এটা আমার পার্সোনাল কাজ হলে মেজাজ গরম করতাম না। আমি শুধু তোমরা এতগুলো মানুষ, তোমাদেরকে প্রপার ইনফরমেশনটা দিতে পারছি না, দ্যাটস ওয়াই আমি মেজাজ হারিয়ে ফেলছিলাম, যে আমার ভাই বোনরা জানতে পারতেছে না কি হয়েছে এখানে। ঠিক আছে, বাট এটা যদি আমার কোনো কাজ হইতো আমি একটু হতাশ হইতাম না, আল্লাহ ভরসা। ঠিক আছে, সো প্রত্যেকে একটু লাইক দিয়ে দাও। ওকে, সুমাইয়া আক্তার ইমাহা, ওকে, এইটুক বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপিনীতির নিয়ম কয়টা? অপিনীতির নিয়ম দুইটা, পরের ই অথবা উ আগে আসবে, অথবা যুক্ত বর্ণের আগে নতুন ই অথবা উ আসবে, তার নাম কি? অপিনীতি। নেক্সট, স্টার। স্টার লেখবা স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, সবাই স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি দিয়ে লিখবা। স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের পরিবর্তন হবে। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের পরিবর্তন হবে। স্বরচিহ্নের পরিবর্তন হবে। স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের পরিবর্তন হবে। স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের কি ঘটবে? পরিবর্তন হবে। স্বরচিহ্নের পরিবর্তন হবে। স্বরসঙ্গতি, স্বরচিহ্নের কি হবে বলতো? পরিবর্তন হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো। আমরা যদি বলি ক, খ, গ, কয়টা বর্ণ? তিনটা বর্ণ। মনে রাখবা, এই তিনটা বর্ণের প্রথম বর্ণটাকে বলে, প্রথম বর্ণটার নাম কি জানো? এই বর্ণটার নাম হলো প্রগত। এটার নাম কি? প্রগত বর্ণ, প্রগত। হ্যাঁ, আর এটার নাম হলো মধ্যগত। এটার নাম কি? মধ্যগত। আর এটার নাম হলো পরাগত। এটার নাম কি বলতো? পরাগত। তাহলে পাশাপাশি তিনটা বর্ণের প্রথম বর্ণের নাম প্রগত, অপিনিহিতি বুঝে নাই, কেডা অপিনিহিতি বুঝে নাই? অপিনীতি বুঝবা না কেন? রস্যই অথবা রস্য যে বর্ণের পরে উচ্চারিত হয় ওই বর্ণের আগে আসলে। আজ ই, এই জয়ের পরে একটা রস্যই আছে, এবার জয়ের আগে রস্যইকারটা নিয়ে আসছি। সাধ উ, ধয়ের পরে রস্যুকার, এবার ধয়ের আগে নিয়ে আসছি। রাত ই, তয়ের পরে রস্যইকার। হ্যাঁ, তুমি যদি বলো ভাইয়া রস্যইকারটা তয়ের তা আগে, তাহলে বলো না কেন রয়াকার রা রস্যইত, এটা কি রাইট? এটা রাত ই, তয়ের আগে একটু রস্যই উচ্চারিত হচ্ছে না, বাট এই রস্যইটা আগে নিয়ে আসছি। সত্যি, এই রস্যইটা তয়ে জফলার পরে, বাট আগে নিয়ে আসছি। তাহলে পরের রস্যই অথবা রস্য যদি আগে নিয়ে আসি তার নাম অপিনিহিতি। আরেকটা কথা হলো, শব্দের শেষ বর্ণ যুক্ত বর্ণ হয়ে তার আগে নতুন রস্যই অথবা রস্য আসবে। কন্যা, এটা হলো একটা যুক্ত বর্ণ, তার আগে নতুন রস্যই আসছে। লক্ষ্য করো, এই কন্যা উচ্চারণ করো, কন্যা ন দুইবার উচ্চারণ হয়েছে, যুক্ত বর্ণ, তার আগে নতুন আসছে। কি আসবে বলতো? নতুন রস্যই অথবা রস্য আসছে। সত্য, যুক্ত বর্ণ, তার আগে নতুন রস্যই আসছে। কন্যা, যুক্ত বর্ণ, তার আগে নতুন রস্যই আসছে। হ্যাঁ, গদ্য ও বন্যা, গদ্য যুক্ত বর্ণ, তার আগে নতুন রস্যই আসছে। বেঞ্চ, এটা একটা যুক্ত বর্ণ, তার আগে নতুন রস্যই আসছে। লক্ষ্য করো, তাহলে সত্যি তয় জফলার পরে রস্যিকার ছিল, এবার আগে আসছে, তাহলে পরের রস্যিকার আগে আসলো তো অপিনিহিতি। কিন্তু সত্য থেকে সত্যি, এখানে কিন্তু এই রস্যিকার আগেও আসে নাই, যুক্ত বর্ণের আগেও আসে নাই, অথবা পরিবর্তন হয় না, নতুন একটা রস্যিকার আসছে এবং সবার শেষে আসছে। এই জন্য নতুন যদি যুক্ত বর্ণের আগে আসতো, যদি এটা কিন্তু এই রস্যিকার কিন্তু তয়জফলার পরে আসছে, এই জন্য অন্তঃস্বরাগম। এটা লক্ষ্য করো, যদি আগে আসতো তাহলে কি হইতো? আগে আসছে নতুন, এটাও অপিনিহিতি। আর যদি এটা এরকম হইতো, সত্যি থেকে সত্য, সত্যি থেকে সত্য, লক্ষ্য করো, এই যে সত্য থেকে সত্য, এটা যুক্ত বর্ণের আগে আসছে, এই জন্য অপিনিহিতি। বাট এটা আসছে কোথায়? পরে, এই জন্য অন্তঃস্বরাগম। ব্যান্স, লক্ষ্য করো, যুক্ত বর্ণ, তার আগে রস্যিকার, এই জন্য অপিনিহিতি। ব্যান্স, যুক্ত বর্ণ, তার পরে রস্যিকার, এই জন্য অন্তঃস্বরাগম। ওকে, স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের পরিবর্তন হবে। বলো, স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের কি হবে? পরিবর্তন হবে। স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের পরিবর্তন হবে।
তাহলে কোন শব্দের প্রথম বর্ণকে বলে প্রগত বর্ণ, শেষটাকে বলে পরাগত, মাঝেরটা মধ্যগত। সবাই বলো, প্রথমটার নাম কি? প্রগত। শেষটা কি? পরাগত। মাঝেরটা মধ্যগত। তাহলে স্বরসঙ্গতি মানে কি? স্বরচিহ্নের পরিবর্তন হবে। স্বরচিহ্নের পরিবর্তন, তার নাম স্বরসঙ্গতি। প্রথমটার পরিবর্তন হইলে, যদি মনে করো কয়ের কি ছিল? একার ছিল, একারের জায়গায় রস্বীকার হয়ে গেছে, স্বরচিহ্ন চেঞ্জ, তার নাম স্বরসঙ্গতি। প্রথম বর্ণেরটা চেঞ্জ হইলে হওয়ার কথা ছিল প্রগত স্বরসঙ্গতি, শেষ বর্ণের স্বরচিহ্ন চেঞ্জ হইলে হওয়ার কথা পরাগত, মাঝেরটা চেঞ্জ হইলে হওয়ার কথা মধ্যগত। কিন্তু এই প্রথম আর শেষটা একটু উল্টো কাজ করে। কোন শব্দের প্রথম বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে বলবো পরাগত স্বরসঙ্গতি, শেষ বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে বলবো প্রগত। তাহলে প্রথমটার পাল্টাইলে পরাগত, শেষ বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে প্রগত, মধ্যটা পাল্টাইলে মধ্যগত। আমি আবারও বলছি, স্বরচিহ্নে পরিবর্তন হইলে তার নাম স্বরসঙ্গতি। প্রথম বর্ণেরটা পরিবর্তন হইলে পরাগত, পরেরটার স্বরচিহ্ন পাল্টাইলে প্রগত, মাঝখানেরটার স্বরচিহ্ন পাল্টাইলে মধ্যগত। আর যদি সবগুলোর স্বরচিহ্ন পাল্টায় তার নাম অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য, এরকম অতিরিক্ত একটা একার আছে। সবগুলোর স্বরচিহ্ন পাল্টাইলে, ওকে ওকে, সবগুলোর স্বরচিহ্ন পাল্টাইলে তার নাম কি? অন্যান্য স্বরসঙ্গতি। বলো, সবগুলোর স্বরচিহ্ন পাল্টাইলে তার নাম অন্যান্য স্বরসঙ্গতি। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু একটু চেষ্টা করতে হবে। ওকে, সবাই লক্ষ্য করো, আমি কিছু শব্দ লিখছি, সবাই লিখবা, বুঝিয়ে দিলে আমি নিতে পারবা। দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি। লক্ষ্য করো, এটার একার, এটার কি কার? রস্বীকার। দেশি থেকে কি বললাম বলো তো? দিশি। ওকে, আমরা বললাম মূলা থেকে, মূলা থেকে মূল, মূলা থেকে মূল। তারপর বললাম বলতো বিলাতি, বিলাতি থেকে বিলিতি, বিলিতি। ওকে, আমরা যদি বলি মোজা, মোজা থেকে মুজো। ওকে, জাস্ট বোঝার জন্য, এগুলো একদম বেসিক। লক্ষ্য করো, কোন শব্দের স্বরচিহ্ন পাল্টাইলে তার নাম হয় স্বরসঙ্গতি। প্রথম বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে বলবো পরাগত স্বরসঙ্গতি, শেষ বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে বলবো প্রগত স্বরসঙ্গতি, মাঝের বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে মধ্যগত, আর সবগুলোর স্বরচিহ্ন পাল্টাইলে অন্যান্য। এবার আসো, তাইলে প্রথম বর্ণেরটা পাল্টাইলে পরাগত, শেষ বর্ণেরটা পাল্টাইলে প্রগত, মাঝেরটা পাল্টাইলে মধ্যগত, সবগুলো পাল্টাইলে অন্যান্য। আবার বলছি, স্বরচিহ্নের পরিবর্তন হয়েছে, স্বরসঙ্গতি। প্রথমটার পাল্টাইলে বলবো পরাগত স্বরসঙ্গতি, শেষ বর্ণের স্বরচিহ্ন পাল্টাইলে প্রগত স্বরসঙ্গতি, মাঝেরটা পাল্টাইলে মধ্যগত, সবগুলো পাল্টাইলে অন্যান্য। তাহলে এটা ভর্তি পরীক্ষা আসবে, প্রথম বর্ণের প্রভাবে পরেরটির পরিবর্তন হলে কোন স্বরসঙ্গতি? তুমি দেখবা পরিবর্তন হয়েছে কোনটা? প্রথম বর্ণের প্রভাবে পরেরটি পরিবর্তন, তাহলে পরেরটির পরিবর্তন হলে বলবো প্রগত। পরের বর্ণের প্রভাবে প্রথমটির পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে প্রথমটির, প্রথমটির পরিবর্তন হইলে কি বলবো? পরাগত। ওকে, তো এবার আসো, দয়ের কি কার? একার, ছয়ের রস্বীকার, ছয়ের রস্বীকার ঠিক আছে, বাট দয়ের একারটা চেঞ্জ হয়ে রস্বীকার হয়েছে। চলে, স্বরচিহ্ন কি আগের বর্ণেরটা পাল্টাইছে না পরের বর্ণেরটা? আগেরটা, আগেরটা পাল্টাইলে আমরা তাকে বলবো পরাগত স্বরসঙ্গতি। পরাগত কি স্বরসঙ্গতি? মূলা, মূলু, ময়রসুকার, ময়রসুকার ঠিক আছে। লয় আকার ছিল, লয়ের ওকার হয়ে গেছে, আকারের জায়গায় কি ওকার হয়ে গেছে। আগের বর্ণের স্বরচিহ্ন ঠিক আছে, পরের বর্ণেরটা পাল্টাইছে, পরের বর্ণেরটার স্বরচিহ্ন পাল্টাইলে বলবো প্রগত স্বরসঙ্গতি। তাহলে এটাকে বলবো প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। বিলাতি, বিলিতি, বিলাতি লয় আকার, বাকি সব ঠিক আছে, লয় রস্বীকার, মাঝের বর্ণের স্বরচিহ্ন চেঞ্জ হয়েছে, তার নাম মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। ওকে, মোজা, মুজো, ময়কার, জয়াকার, ময়কারের জায়গায় রস্যকার হয়েছে, জয়াকারের জায়গায় ওকার হয়েছে। আগের বর্ণের স্বরচিহ্ন পরিবর্তন হয়েছে, পরেরটার স্বরচিহ্ন পরিবর্তন হয়েছে, তার নাম আমরা বলবো অন্যান্য স্বরসঙ্গতি। যেভাবে আমরা নর্মালি অন্যান্য লিখি, এই অয়ের পরে অতিরিক্ত একটা একার দিবা, অন্যান্য স্বরসঙ্গতি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি যদি সবাইকে বলি কুড়াল, কুড়াল, কুড়াল থেকে কুড়োল, কুড়োল, কুড়াল থেকে কুড়োল, তাহলে আকার ওকার, স্বরচিহ্ন পাল্টাইছে কোনটা? মাঝেরটা, মাঝেরটা পাল্টাইলে আমরা কি বলবো? মধ্যগত স্বরসঙ্গতি। বলো, মাঝেরটা পাল্টাইলে আমরা কি বলবো? মধ্যগত স্বরসঙ্গতি। বুঝতে পেরেছ? আমরা যদি বলি শিকা, শিকা থেকে শিকে,
শিক্ষা থেকে শিখে কয়ের আকার একার এসে পরেরটা পাল্টাইছে, পরেরটা পাল্টাইলে প্রগত, পরেরটা পাল্টাইলে কি প্রগত স্বরসঙ্গতি, পরেরটা পাল্টাইলে কি স্বরসঙ্গতি প্রগত স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি মানে স্বরচিহ্নের পরিবর্তন, প্রথম বর্ণেরটা পরিবর্তন হলে পরাগত স্বরসঙ্গতি, শেষ বর্ণেরটা পরিবর্তন হলে প্রগত স্বরসঙ্গতি, মাঝেরটার পরিবর্তন হলে মধ্যগত, সবগুলোর পরিবর্তন হলে অন্যান্য। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার? এটা বলো তো সবাই বলো। তাহলে তোমাকে ভর্তি পরীক্ষা আসবে, প্রথম বর্ণের প্রভাবে পরেরটির পরিবর্তন হচ্ছে, প্রথমটার প্রভাবে পরেরটি, তুমি দেখবা কোন মালটা পরিবর্তন হয়েছে, শেষেরটা পরিবর্তন হলে প্রগত, প্রথমটার পরিবর্তন হলে পরাগত, মাঝেরটা মধ্যগত, সবগুলো অন্যান্য। সবাই বলো ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলো, সবাই ক্লিয়ার? আমি কমেন্ট করছি ক্লিয়ার, একজন লিখছে জি স্যার ক্লিয়ার। ওটা ক্লিয়ার না রে পাগল, ওটা ক্লিয়ার। ওকে, কি একটু বুঝিয়ে বলবেন? একটা কথা 20 বার বলছি, তাবাসসুম শিমু কোথায় থাকো, কথাবার্তা কি কানে যায় না? রিলস দেখতে দেখতে, উল্টাপাল্টা ভিডিও দেখতে দেখতে মেধা একদম নাই হয়ে গেছে। এক কথা কতবার বললাম, এরপরে কি বুঝবা না? সবাই বলো। ইজি লাগছে অনেক, তাই না? নাজমুন নাহারি এই যে দেখছো ভাইয়ার কি পাওয়ার জন্য, ভাইয়ার কনসেন্ট্রেশন পাওয়ার জন্য কত সুন্দরভাবে ভাইয়া লেখছে। এখন আমিও লেখি ইয়াস নাকি, ভালো আছি। ওকে, এবার আসো। ঠিক আছে, বুঝতে পারছো, ধন্যবাদ। তাহলে স্বরসঙ্গতি পড়লাম, আমরা কি পড়লাম? স্বরসঙ্গতি পড়বো। এবার আসো, স্টার দিয়ে লিখবা সমীভবন পড়বো, লিখবা স্টার সমীভবন। আমার পুরো ক্লাসটা কাটার পরে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়। সমীভবন, সমীভবন লিখবা দুটি ভিন্ন বর্ণ, দুটি ভিন্ন বর্ণ, বর্ণ সমবর্ণে, সমবর্ণে অথবা কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি বর্ণে, বর্ণে পরিণত হলে, পরিণত হলে। দুটি দুই রকম বর্ণ সমবর্ণে বা কাছাকাছি বর্ণে পরিণত হলে, দুইটি দুই রকম বর্ণ সমবর্ণে বা কাছাকাছি বর্ণে পরিণত হলে। ওকে, কোথায় কয়ের এখানে প্রগত লিখলাম, ক কোথায় কি লিখছি? এই যে আগেরটা পাল্টাইলে পরাগত, মূলা পরেরটা পাল্টাইলে প্রগত, বিলাতি মাঝেরটা মধ্যগত, মোজা দুইটা পাল্টাইছে অন্যান্য। ও এই গালিগালাজ, তুমি সেকেন্ড টাইমের হইলে গালিগালাজ দিতাম, নতুন আসছো মালে। লক্ষ্য করো, লিখছি প্রগত, লিখছি পরাগত, বলছি না উল্টা কাজ করবে, উল্টা কাজ করবে। এটা এখন আইসে সেই কথা বলতে। এটার নাম প্রগত, এটার নাম পরাগত, বাট এটা পাল্টাইলে আগেরটা পাল্টাইলে পরাগত, পরেরটা পাল্টাইলে প্রগত। ওটা যে 10 বার বলছি ওটা আর মাথায় নাই নাকি, কি লিখছি সেটাই মাথায় আছে। ওকে, লিখছ সমীভবন, দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে বা কাছাকাছি বর্ণে পরিণত হলে তার নাম কি? সমীভবন। দুইটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হলে তার নাম কি? দুইটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হলে তার নাম সমীভবন। লক্ষ্য করো, একটু বোঝানোর জন্য আমরা একটু কিছু দুইটা বর্ণ লিখি, একটা হলো ক আর একটা হলো খ, বুঝাই। সমীভবন মানে দুইটা দুই রকম বর্ণ একরকম হবে। সবাই একটু মনোযোগ দাও, সবাই ক্লাসে লাইক রিয়েক্ট দাও। ক্লাস কিন্তু কেটে যাওয়ার কারণে কয়েকজন চলে গেছে, ব্যাপার না। যারা চলে যায় একটু কোনো ডিস্টার্ব হইলে, তারা তো ওই 1 লক্ষ যে 8,000 যে পাস করে ওর মধ্যে থাকবে না। হ্যাঁ, যে 8,000 পাস করে, 8,000-এর মধ্যে আসা অনেক টাফ। 8,000-এর মধ্যে আসতে হলে ভাইয়া তোমাকে অনেক কষ্ট করতে হবে। কি কষ্ট? প্রতিদিন ক্লাস করতে হবে, প্রতিটা পরীক্ষা দিতে হবে, স্যারদের কথা শুনতে হবে, এগুলো শোনা অনেক কষ্টের বিষয়, তাই না? আর তুমি এই 8,000 মধ্যে আসা অনেক মানে ধৈর্যের ব্যাপার। তাহলে ক খ কি বলছে? দুইটি ভিন্ন বর্ণ সমবর্ণে বা কাছাকাছি বর্ণে পরিণত হলে তার নাম সমীভবন। সমীভবন মানে সমান হওয়া। বলো, সমীভবন মানে কি হওয়া? সমান হওয়া। এবার আসো, দুইটা দুই রকম বর্ণ, দুইটা কি রকম বর্ণ বলতো? দুই রকম বর্ণ, একটা ক আর একটা খ। ক খ কল্পনা না করে বলতো, এটা হলো স্বামী আর এটা হলো স্ত্রী। তো এই স্বামীর ভাগ্যে অনেক ভালো স্ত্রী পড়েছে।
এখন স্বামী বলে এতদিন যা করেছ সব বাদ, আজ থেকে আমার চরিত্রের মতো হয়ে যাও। তাহলে স্ত্রী ভালোবেসে স্বামীর মতো হয়ে গেছে। লক্ষ্য করো, দুইটা কয় রকম? দুই রকম। তাহলে ক ঠিকই আছে, খটাও কি হয়ে গেছে? ক হয়ে গেছে। দুইটা দুই রকম বর্ণ, একরকম হয়েছে। নাম কি? সমীভবন। বলো যে আগের জন পাল্টাইছে না পরের জন? পরের জন পাল্টাইছে। পরের জন পাল্টাইলে তার নাম প্রগত সমীভবন। প্রগত 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 সমীভবন। হ্যাঁ, কোনজন পাল্টাইছে বলো তো? কোনজন পাল্টাইছে? আগের জন না পরের জন? বলো আগের জন না পরের জন? আগের জন ঠিক আছে, জামাই ঠিক আছে, বউ পাল্টাইছে। হ্যাঁ, তারপরে আসো, দুইজন কয় রকম? দুই রকম। দুইজন কয় রকম? দুই রকম। এখন এই জামাইয়ের ভাগ্যে অত ভালো বউ পড়ে নাই। বউ বলে আমার মতো থাকলে থাকো, নইলে গুড বাই। জামাই আবার আমার মতো ভদ্র কয়, যাই হোক জীবনে বিয়ে একটাই, বউয়ের কথা মতো চলি। ঠিক আছে, বউয়ের কথা মতো চলি। তাহলে বাধ্য হয়ে কার মতো হয়ে গেছে বলো তো? বউয়ের মতো হয়ে গেছে। তো দুইটা কয় রকম বর্ণ? দুই রকম। হইছে কয় রকম? একরকম। নাম কি? সমীভবন। আগের জন পাল্টাইছে না পরের জন? পরের জন ঠিক আছে, আগের জন পাল্টাইছে। আগের জন পাল্টাইলে পরাগত। আগের জন পাল্টাইলে কি? পরাগত। ওকে, পরাগত কি? সমীভবন। ওকে, বোঝার ট্রাই করো। তারপরে দুইজন কয় রকম? দুই রকম। দুইজন অনেক বেশি চালাক। দুইজন অনেক বেশি চালাক, অনেক বেশি ওভার স্মার্ট। এবং প্রথম দিন আজকে দেখা হওয়ার পরে মনে করো বাসর ঘরে গিয়ে বলে, অতীতে তুমি যা করছো সব মাপ, শুধু একটা অনুরোধ রাখবা। বলে কি অনুরোধ? বলে শুধু বলবা কি কি করছো। এই মহিলা তো আবেগে পড়ে ওভার স্মার্ট হয়ে সব বইলা দিছে। বইলা দেওয়ার পর এই জামাই কয়, এত কিছু করার পর তোমার সাথে আর সংসার করা যায় না, তুমি তালাক, আমি আরেকটা বিয়ে করব। গেল গিয়ে থার্ড পার্টির কাছে। অ্যান্ড সেও আবার এর চেয়ে আরো স্ট্রং, বলে তুমি গেলে কি আমি বসে থাকবো নাকি? আমিও আরেকজনের কাছে গেলাম, সেও চলে গেল তৃতীয় ব্যক্তির কাছে। তো দুইজন কয় রকম ছিল? দুই রকম। হয়েছে কয় রকম? এক রকম। নাম কি? সমীভবন। আগের জন পাল্টাইছে না পরের জন? দুইজনই পাল্টাইছে। দুইজন পাল্টাইলে তার নাম অন্যান্য সমীভবন। কি সমীভবন? অন্যান্য সমীভবন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অন্যান্য সমীভবন। তো দুইটা দুই রকম, হয়েছে কয় রকম? এক রকম। নাম কি? সমীভবন। আগের জন পাল্টাইলে পরের, আগের জন পাল্টাইলে পরাগত, পরের জন পাল্টাইলে প্রগত, দুইজনই এক পাল্টাইলে তার নাম কি? অন্যান্য। বুঝছো না? না বুঝো নাই? ওকে, উদাহরণ সেই তাসনিম ইসলাম। ইয়াস, উদাহরণটা সেই। ভাল লাগছে নাকি? তো করে মানুষ করতে হইলে এরকম মাঝে মাঝে দুই একটা উদাহরণ দিতে হয়। আসল পড়ার সময় দেখছিস, হুট করে দেখছি 50 জন কইমা গেছে। যখন উদাহরণ একটু সুশ্রী মার্কা উদাহরণ আসছে, তখনই মালে হাজির হয়ে গেছে অনেক বেশি। এইরকম হয়। অনলাইনে দেখি যে বেটা জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যায় নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এরকম জানে না, কোনো কলেজও পড়ে নাই, কিন্তু গান গায়ে মজা মাস্তি করে পুরো ভাইরাল ভাইরাস হয়েছে। এখন ওই ভাইয়ার কাছে সবাই যায়। ঠিক আছে, মানে হাততালি দেয়, মজা পায়, অথচ যোগ্য লোকের কাছে যায় না। ঠিক আছে, আমি দেখছি টিচার গান গাইতেছে, লাইক 2000, আর টিচার ভালো পদে দিছে লাইক 200। তুই এবার দেখ, দুই জায়গায় দুইটা জিনিস আছে, একটা পোলাও একটা গু। তুমি যদি গু খাইতে চাও তো যাও, তোমার রুচি নষ্ট, তোমার মানে চিন্তা ভাবনা নষ্ট হয়ে গেছে, ঘুমাও না ঠিক মতো, রিলস দেখো সারাদিন, ফেসবুকে কি দেখো না দেখো নিজেও জানো না। আমি যদি আজকে বলি তুমি সারাদিন কি দেখছো, তুমি নিজেও এটার বিশ্লেষণ করতে পারবে না। সো আমরা বাঙালিরা এইরকমই। ঠিক আছে, বিরিয়ানি বাদ দিয়ে গু খাই। তো যাই হোক, গু খাওয়া যাবে না। এবার আসো সবাই মনোযোগ দাও। তাহলে এটা বুঝছো না? এক্সাম্পল অফ দ্য ইয়ার কেডাডা? অবিকা হান। ওকে, তো এবার আসো, এগুলো ভর্তি পরীক্ষা আসবে না, ভাবছে এরকমই মনে হয় এক্সাম্পল আসবে বউ জামাই দিয়ে। দেখ বেটা চুপ, আসল জায়গায় চলে আয়, এগুলো আসবে না। এই যে ভর্তি পরীক্ষা আসছে এরকম, জন্ম থেকে, ওই রে মুখ খারাপ করছি দেখে আর লেখা আসতেছে না। জন্ম থেকে জন্ম, জন্ম থেকে কি? জন্ম। সবাই বলো তো। ওকে, জন্ম থেকে জন্ম। এই লক্ষ্য করো, সবাই মনোযোগ দাও। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার মন মেজাজ এত খারাপ হয়েছে, ভাষায় প্রকাশ। একটা ন আর একটা ম, দুইটা কয় রকম বর্ণ? দুই রকম। দুইটাই ম হয়ে গেছে, দুইটা দুই রকম বর্ণ, একরকম হয়েছে সমীভবন। বলো ন পাল্টাইছে না ম পাল্টাইছে? ম তো ঠিক আছে, নটা কি হয়ে গেছে? ম হয়েছে। আগেরটা পাল্টে পরেরটার মতো হয়েছে। বলো তো, দুইটা কয় রকম? দুই রকম। হয়েছে একরকম। নাম কি? সমীভবন। আগের ন পাল্টাইছে না ম? ন পাল্টায় ম হয়েছে, আগেরটা পাল্টাইছে। আগেরটা পাল্টাইলে পরাগত, আগেরটা পাল্টাইলে কি? পরাগত সমীভবন। পরাগত। আগেরটা পাল্টাইলে কি? পরাগত। ওকে, আগেরটা পাল্টাইলে কি? পরাগত। ওকে, তারপরে আসো, আগেরটা পাল্টাইলে পরাগত।
এইটুক বুঝছো না বুঝো নাই? এটা বুঝছো না বুঝো নাই? ওকে, লক্ষ্য করো, বললাম গদ্য, গদ্য থেকে গদ্য, একটা দ ছিল আর একটা জফলা ছিল। দ ঠিক আছে, এই জফলা দ হয়েছে, দুইটা দুই রকম বর্ণ, হয়েছে একরকম, নাম কি সমীভবন। নাম কি সমীভবন? আগেরটা পাল্টাইছে না পরেরটা? পরেরটা পাল্টাইছে। পরেরটা পাল্টাইলে তার নাম প্রগত সমীভবন। বলো, পরেরটা পাল্টাইলে তার নাম কি? প্রগত সমীভবন। তাহলে দুইটা দুই রকম বর্ণ, হয়েছে কয় রকম? একরকম, নাম কি? সমীভবন। কোনটা পাল্টাইছে বলো, আগেরটা না পরেরটা? কোনটা পাল্টাইছে? দুইটা দুই রকম বর্ণ, হয়েছে একরকম, নাম কি? সমীভবন। পরেরটা পাল্টাইছে, পরেরটা পাল্টাইলে প্রগত সমীভবন। বলো, পরেরটা পাল্টাইলে কি সমীভবন? প্রগত সমীভবন। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? ওকে, আমরা যদি বলি কাদনা থেকে, কাদনা থেকে, কাদনা থেকে কান্না, কাদনা থেকে কান্না, সবাই লক্ষ্য করো, একটা দ একটা ন, দুইটা কয় রকম বর্ণ? দুই রকম বর্ণ। দুইটা কয় রকম বর্ণ? দুই রকম বর্ণ। এই পরের ন ঠিক আছে, আগের দ ন হয়েছে, আগেরটা পাল্টাইছে। আগেরটা পাল্টাইলে পরাগত। আগেরটা পাল্টাইলে কি? পরাগত। পরাগত কি? সমীভবন। বলো, আগেরটা পাল্টাইলে পরাগত কি? সমীভবন। বুঝছো সবাই? বুঝতে পারতেছ? যারা এখনো আমাদের এডুকেশনের ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হও নাই, অফারে ভর্তির শেষ সময় চলছে। এখন যদি তুমি ডিউ আইসিইউ বি ইউনিটে যারা ভর্তি হবা, এই প্রোমো কোড ইউজ করবা, অফারে ভর্তি হইতে পারবা। আর যারা সি ইউনিট, তারা ডিউ আইসিইউ সি লিখলে অফারে ভর্তি হবা। আর এই অফারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে ওয়েবসাইট লিংক দেওয়া আছে। ওয়েবসাইটে তুমি জাস্ট ভর্তি হলে সাথে সাথে সব কমপ্লিট, আমাদের ডাটাবেজে অটো তুমি আমাদের স্টুডেন্ট হয়ে যাবা। পরবর্তীতে আমরা সব প্রক্রিয়া তোমাদেরকে জানিয়ে দিব। ওকে, সো যারা অফারে ভর্তি হতে চাও, যারা বি ইউনিট ডিইউআইসিইউ বি লিখবা প্রোমো কোড, যারা সি ইউনিট ডিইউআইসিইউ সি লিখবা। ওকে, 15 তারিখ লাস্ট ডেট, অফারে ভর্তির লাস্ট ডেট 15 তারিখ। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসো, সবাই লক্ষ্য করো, আমরা যদি বলি বৎসর, বৎসর থেকে বৎসর, বৎসর থেকে বৎসর, সবাই একটু মনোযোগ দাও তো। এই দন্ত খণ্ড তো আছে, আর একটা দন্তস্ব, দুইটা দুই রকম বর্ণ ছিল। খণ্ড তো গিয়ে চ হইছে, দন্তস্ব গিয়ে ছ হইছে। ওই যে বলেছিলাম মনে আছে? বলছি দুইটি ভিন্ন বর্ণ, হয় সমবর্ণ হবে নতুবা কাছাকাছি বর্ণ হবে। আর এই কাছাকাছি বর্ণ কি জানো? দ আর ধ আর চ আর ছ, এগুলোকে বলে কাছাকাছি বর্ণ, অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ। ওকে, তাহলে বৎসর দুইটা কয় রকম বর্ণ? দুই রকম, হয়েছে কি? এক রকম, নাম কি? সমীভবন। আগেরটা পাল্টাইছে, পরেরটা না, দুইটা দুইটা পাল্টাইছে, তার নাম অন্যান্য সমীভবন। তার নাম কি? অন্যান্য সমীভবন। ঠিক আছে, তারপরে আসো, লিখবা বিদ্যা, বিদ্যা থেকে বললাম বিদ্যা। হ্যাঁ, এই একটা দ আর একটা জফলা, দটা গিয়ে জ হইছে, জফলা গিয়ে বর্গীয় জ হইছে, দুইটা দুই রকম বর্ণ, হইছে একরকম সমীভবন, দুইটাই পাল্টাইছে, তার নাম অন্যান্য সমীভবন। বলো, দুইটা পাল্টাইলে তার নাম কি? অন্যান্য সমীভবন। ওকে, লিখছো সবাই? তারপর আমরা যদি বলি, অনেক সময় আসবে এরকম, তোমাকে শুধু বলবে যে বজ্জাত কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ, তোমাকে বলবে উচ্চারণ, ডিরেক্ট শুধু একটা দিবে, কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, তোমাকে বলবে তদ্ধিত, কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, এগুলো যদি জানতে হয় তাহলে তোমাকে এগুলো একটু ভাঙতে হবে। মনে রাখবা, যে কোনো যুক্তবর্ণ ভাঙলে প্রথমটা খণ্ডত হয়, প্রথমটা তহসন্ত অথবা দহসন্ত হয়। তাইলে লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম বত যোগ জাত, বত যোগ জাত, এটা থেকে হয়ে গেছে বজ্জাত, এটা থেকে হয়ে গেছে কি? বজ্জাত। তাহলে কি হইলো? এই মনে রাখবা, এই খণ্ড পরের জ ঠিক আছে, খণ্ডতটা গিয়ে জ হয়ে গেছে, তাহলে আগের খণ্ডত গিয়ে জ হইছে, পরের জ ঠিক আছে, আগের খণ্ডত গিয়ে কি হয়েছে? জ হয়েছে, পরের জ ঠিক আছে। দুইটা দুই রকম বর্ণ ছিল, একরকম হয়েছে, নাম তার সমীভবন। এইরকম যুক্ত বর্ণ যেটাই দেখবা, এগুলো সব পরাগত দিয়ে দিবা, আগেরটা পাল্টাইছে, তাহলে এটার এক বলবা পরাগত।
তাহলে পরাগত সমীভবন মনে রাখবা। সন্ধির যত উদাহরণ আছে সন্ধি পড়ানোর পর এগুলো ভালো বুঝতে পারবা। আমরা যখন পেইড ব্যাচ শুরু করব সেখানে এগুলো সিকোয়েন্স অনুযায়ী পড়াবো। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাকে সন্ধি পারতে হবে, আর সন্ধি পারলে বুঝবো। মনে রাখবা যে কোনো যুক্ত বর্ণ ভাঙলে ও যুক্ত বর্ণের দুইটা বর্ণ আছে না, সেপর একটা চ ছ, হ্যাঁ, জ জ, ড ঢ, যুক্ত বর্ণ না, তারপরে ন ন, যুক্ত বর্ণ না। এই যে কোনো যুক্ত বর্ণ ভাঙতে হলে প্রথমটা যুক্ত বর্ণের প্রথমটারে খণ্ডত বানাবা, প্রথমটারে খণ্ডত বানাবা, প্রথমটারে খণ্ডত বানাবা, প্রথমটারে খণ্ডত বানাবা। আর এরকম যুক্ত বর্ণের উদাহরণ যদি আসে 100% সব কি বলে দিবা? পরাগত সমীভবন। উচ্চারণ বলছি না, লক্ষ্য করে উচ্চারণ, এরকম উচ্চ যোগ চারণ, উচ্চ যোগ চারণ। তাহলে লক্ষ্য করে কি উভয় মিলে কি হয়েছে? উভয় মিলে হয়েছে উচ্চারণ। তাহলে খণ্ডতাটা চ হয়েছে, চটা ঠিক আছে। দুইটা দুই রকম বর্ণ, একরকম বর্ণ হয়েছে, সমীভবন। আগেরটা গিয়ে পরেরটার মতো হয়েছে, আগেরটা পরেরটার মতো হয়েছে, এই জন্য এর নাম পরাগত। এই জন্য এর নাম কি? পরাগত। পরাগত। ওকে। অনুরূপ ভাবে কিন্তু এই তদ্ধিত সন্ধিতে একরকম, আর এই ধ্বনি পরিবর্তন একরকম। ধ্বনি পরিবর্তনে তদ্ধিত লিখলে এরকম হবে, তৎ যোগ ধিত, তৎ যোগ ধিত ইকুয়াল টু হলো তদ্ধিত, ইকুয়াল টু কি? তদ্ধিত। তাহলে খণ্ডত গিয়ে দ হইছে, আর পরের ধ ঠিক আছে, কাছাকাছি হইছে, কোনো সমস্যা নেই। আগেরটা পাল্টাইছে। তাহলে এগুলো যদি থাকে আগেরটা পাল্টায়, আগেরটা পাল্টাইলে পরাগত। তাইলে আগেরটা পাল্টাইলে আমরা কি বলবো? পরাগত। বলে আগেরটা পাল্টাইলে কি বলবো? পরাগত। জি, পেইড ব্যাচ তো বেসিক থেকে এগুলো। পেইড ব্যাচ মানে একদম সরেও সরে ক খ মানে সব ক্লাস হবে, কোনো ক্লাস বাদ যাবে না। পেইড ব্যাচ অন্যরকম হবে। হ্যাঁ, ওকে। সন্ধি বিচ্ছেদ এইরকম হবে, তৎ যোগ হিত, যখন সন্ধি বিচ্ছেদ করব। বাট এটা এই ক্ষেত্রে বলতে হবে তৎ যোগ ধিত, তারপরে তদ্ধিত। হ্যাঁ, তারপরে কি হবে? তদ্ধিত। তাইলে তৎ যোগ ধিত থেকে এই খণ্ডত গিয়ে দ হয়েছে, ধ ঠিক আছে, আগেরটা গিয়ে পরেরটার মতো হয়েছে। আগেরটা পাল্টাইলে পরাগত, আগেরটা পাল্টাইলে কি বলবো বলো তো? পরাগত। আগেরটা পাল্টাইলে কি বলবো? পরাগত সমীভবন। ওকে, এবার আসো স্টার বিষমীভবন। বিষমীভবন। তাহলে সমীভবন মানে দুইটা দুই রকম বর্ণ একরকম হয়েছে, আর বিষমীভবন দুইটা সমবর্ণের একটা পরিবর্তন হবে। লেখবা, সবাই লেখো দ্রুত। দুটি সমবর্ণের দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে, একটি পরিবর্তন হলে, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে আমরা তাকে কি বলবো? বিষমীভবন। দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে, যেমন লাল থেকে নাল, লাল থেকে নাল, দুইটা সমবর্ণ, তার একটা কি হইলো বলতো? পরিবর্তন হইলো। দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে, যেমন আমরা যদি বলি শরীর, শরীর থেকে শরীর, শরীর থেকে কি হলো? শরীর, শরীর থেকে শরীর, দুইটা র ছিল, একটা র কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পেরেছ? যদি বলি আর মারি, আর মারি, আর মারি, দুইটা র ছিল, একটা র চেঞ্জ করে দাও, আলমারি, আলমারি। হ্যাঁ, একটা র ল হয়ে গেছে। আমরা যদি বলি নোকসান, নোকসান, নোকসান থেকে কয়টা ন বলতো? দুইটা ন, পাশাপাশি থাকতে হবে এরকম কোনো নিয়ম নাই। নোকসান থেকে বললাম লোকসান, লোকসান, দুইটা নয়ের একটা ন ল হয়েছে। তাহলে পাশাপাশি দুইটা সমবর্ণের একটা যদি পরিবর্তন হয় আমরা তাকে বিষমীভবন বলবো। পাশাপাশি দুইটি সমবর্ণের একটা যদি পরিবর্তন হয় আমরা তাকে কি বলবো? বিষমীভবন বলবো। পাশাপাশি দুইটি সমবর্ণের একটা পরিবর্তন হইলে আমরা তাকে বিষমীভবন বলবো। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো সবাই? ওকে। পাশাপাশি দুইটি সমবর্ণের একটি পরিবর্তন হইলে আমরা তাকে কি বলবো? বিষমীভবন। লিখছো সবাই? ওকে। তারপরে আসো স্টার, স্টার দিয়ে লিখবা ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। লিখবা পাশাপাশি পাশাপাশি দুটি সম উচ্চারণের, পাশাপাশি দুটি সম উচ্চারণের ব্যঞ্জন থেকে থেকে পাশাপাশি দুটি সম উচ্চারণের ব্যঞ্জন থেকে একটি চলে গেলে,
একটি চলে গেলে, আগেরটা ছিল পাশাপাশি দুইটা একই রকমের, একটা পরিবর্তন হবে। কি বলছি আগেরটায়? দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হবে। হ্যাঁ, তারপরেরটা কি লিখছিলাম? বিষমীবর্ণ, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হবে, দুটি সমবর্ণের একটা পরিবর্তন হয়েছে। আর এখানে বলছি দুটি সমবর্ণের একটা কি করবে? চলে যাবে। পাশাপাশি দুটি উচ্চারণের ব্যঞ্জন থেকে একটি কি করবে? চলে যাবে। যেমন লিখবা, লক্ষ্য করো, বড় দাদা, বড় দাদা থেকে বড়দা, দুইটা ছিল, একটা পড়ে গেছে। হ্যাঁ, বড় কাকা থেকে বড়কা, বড় কাকা থেকে বড়কা হয় না তো, ছোট কাকা থেকে ছোটকা হয়, ছোট কাকা থেকে ছোটকা, বড়কা বলতে কিছু নাই। বড় দিদি থেকে বড়দি। তাহলে পাশাপাশি একই রকম একই রকম দুইটা বর্ণ থেকে একটা বর্ণ চলে যাবে। পাশাপাশি একই রকম, পাশাপাশি দুটি সমুচ্চারণের ব্যঞ্জন থেকে একটি কি করবে? চলে গেলে। পাশাপাশি দুইটা একই রকম থাকবে, তার মধ্যে একটা চলে গেলে তাহলে আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি। আর যদি এরকম হয় দুটি একরকম থাকবে, তার একটা পরিবর্তন হবে, তার নাম বিষমী ভবন। তার নাম কি ভবন? বিষমী ভবন। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, তারপরে আসো, লিখবা স্টার, স্টার দিয়ে লিখবা ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি দিয়ে লিখবা একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হলে, একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হলে, একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হলে, একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে কি হলে? পরিণত হলে। তার নাম কি হবে বলতো? তার নাম হবে ব্যঞ্জন বিকৃতি। একটি ব্যঞ্জন যদি অন্য ব্যঞ্জনে কি হয়? পরিণত হয়, তার নাম কি হবে? ব্যঞ্জন বিকৃতি। একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হলে তার নাম ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা যদি বলি কপাট, আমরা যদি বলি কপাট থেকে কি হবে? কবাট, কপাট থেকে কবাট। তাইলে লক্ষ্য করে পটা কি হয়ে গেছে? ব। আমরা যদি বলি ধোপা, ধোপা থেকে ধোবা, ধোবা, এই পটা কি হয়ে গেছে? ব হয়েছে। আমরা যদি বলি লেবু, লেবু থেকে নেবু, এই লটা কি হয়ে গেছে? ন হয়েছে। একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হবে, একটা ব্যঞ্জন, লক্ষ্য করো, দুইটার একটা যদি পরিবর্তন হয়, লাল থেকে যদি বলি নাল, সেটা কিন্তু ভিন্ন জিনিস। দুইটা ছিল, একটা পরিবর্তন বিষমী ভবন। আর যে কোনো একটা পরিবর্তন ব্যঞ্জন বিকৃতি। যে কোনো একটা পরিবর্তন হলে আমরা তাকে কি বলবো? ব্যঞ্জন বিকৃতি। বলো, যে কোনো একটা পরিবর্তন হলে আমরা তাকে কি বলবো? ব্যঞ্জন বিকৃতি। আমরা যদি বলি দাইমা, লক্ষ্য করো, দাইমা থেকে, দাইমা থেকে দাইমা, লক্ষ্য করো, দাইমা থেকে কি? দাইমা, দটা কি হয়ে গেছে? দ হয়েছে। তাইলে ব্যঞ্জন বিকৃতি মানি একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিণত হবে, আর বিষমী ভবন মানি দুইটার একটা পরিবর্তন হবে। আর তাহলে বিষমী ভবন মানে কি? দুইটার একটা কি হবে? পরিবর্তন হবে। ওকে, বুঝতে পারছ? সবাই বলো, বুঝতে পারতেছ? ওকে, এবার আসো, তাইলে আমরা নেক্সট পরেরটা যাব। আমরা বলবো এবার, আমরা যাব পরেরটা, স্টার দিয়ে লিখবা। সেটা হলো, সেটা হলো অন্তর্হতি। সবাই লেখো অন্তর্হতি। অন্তর্হতি লিখবা শব্দ থেকে, থেকে যে কোনো ব্যঞ্জন, যে কোনো ব্যঞ্জন চলে গেলে, শব্দ থেকে যে কোনো ব্যঞ্জন চলে গেলে, শব্দ থেকে যে কোনো ব্যঞ্জন চলে গেলে, নোট করতে হবে, এর বিকল্প কোনো সিস্টেম নাই। হ্যাঁ, কারণ এই জিনিস, একই জিনিস বারবার পড়তে হবে। শব্দ থেকে যে কোনো ব্যঞ্জন চলে গেলে, যেমন লিখবা নিষ্ঠুর, নিষ্ঠুর থেকে নিঠুর, স চলে গেছে। ফাল্গুন থেকে ফাগুন, কি চলে গেছে? ল চলে গেছে। ফলাহার থেকে
ফলার হ চলে গেছে। মনে রাখবা দুটি ব্যঞ্জন থেকে বড় দাদা থেকে বড়দা, লক্ষ্য করো, বড় দাদা থেকে বড়দা চলে যাওয়ার সিস্টেম হলো দুই জায়গায়, দুইটার একটা চলে গেলে তার নাম ব্যঞ্জন চ্যুতি, আর যে কোনো একটা চলে গেলে তার নাম অন্তর্হতি। দুইটার একটা চলে গেলে তার নাম ব্যঞ্জন চ্যুতি, আর যে কোনো একটা চলে গেলে তার নাম অন্তর্হতি। দুইটার একটা চলে গেলে ব্যঞ্জন চ্যুতি, যে কোনো একটা ব্যঞ্জন চলে গেলে তার নাম কি? অন্তর্হতি। যেমন আলাহিদা, আলাহিদা থেকে আলাদা, আলাহিদা থেকে কি? আলাদা, কি চলে গেছে? হ। আবার আরেকটা নিয়ম আছে, শুধু হ চলে গেলে ওটার নাম হয় হকার লোপ, আর বর্ণ চলে গেছে হিসেবে ওটাকে আবার বলা যায় অন্তর্হতি। তাহলে দুইটা ব্যঞ্জনের একটা চলে গেলে ব্যঞ্জন চ্যুতি হয়, যে কোনো একটা ব্যঞ্জন চলে গেলে তার নাম হয় অন্তর্হতি। ঠিক আছে, বোঝার ট্রাই করো। দুইটার একটা পরিবর্তন হলে, লাল থেকে নাল, দুইটার একটা পরিবর্তন হলে তার নাম বিষমী ভবন, আর যে কোনো লেবু থেকে নেবু, যে কোনো একটা পরিবর্তন হইলে তার নাম হয় কি? ব্যঞ্জন বিকৃতি। দুইটার একটা পরিবর্তন হলে বিষমী ভবন, যে কোনো একটা পরিবর্তন হইলে ব্যঞ্জন বিকৃতি। দুইটার একটা চলে গেলে ব্যঞ্জন চ্যুতি, যে কোনো একটা চলে গেলে অন্তর্হতি। তাহলে মনে হয় যে সবকিছু একই, কিন্তু একই না। আমি পাশাপাশি লিখে দিছি যেন এক পৃষ্ঠায় থাকলে চোখে বোঝা যায়, পার্থক্যটা দেখা যায়। এগুলো অনেক কঠিন, হ্যাঁ, তো অনেকগুলো নাম, তো একটু একটু বুঝে শুনে পড়তে হবে। নেক্সট, স্টার লেখবা ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, সবাই ধ্বনি বিপর্যয় লিখবা। পাশাপাশি দুটি বর্ণ স্থান পরিবর্তন করলে, পাশাপাশি পাশাপাশি দুটি বর্ণ স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে আমরা তাকে বলবো ধ্বনি বিপর্যয়। যেমন লক্ষ্য করো, জায়গা পাল্টাবে, লাভ থেকে ফাল, ল ফ ফল, জাস্ট পাশাপাশি জায়গা পাল্টাইছে, হ্যাঁ, আর কিছু নাই। লাভ থেকে ফাল, পাশাপাশি দুইটি বর্ণ কি করবে? জায়গা পাল্টাবে। আমরা যদি বলি পিশাচ, পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে কি? পিচাস, পিশাচ থেকে পিচাস, স চ চ স, রিক্সা, রিক্সা থেকে রিস্কা, 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 ওকে, রিক্সা থেকে রিস্কা। তারপরে আসো, লক্ষ্য করো, আমরা যদি বলি বাক্স, বাক্স থেকে বাস্ক, বাক্স থেকে বাস্ক, জাস্ট পাশাপাশি যদি জায়গা পাল্টায় আমরা তার নাম দিব ধ্বনি বিপর্যয়। যদি পাশাপাশি জায়গা পাল্টায় আমরা তার নাম দিব ধ্বনি বিপর্যয়। ওকে, পাশাপাশি জায়গা পাল্টাইলে ধ্বনি বিপর্যয়। নেক্সট, বোর্ড আজকে এত ডিস্টার্ব করে, একটা চেঞ্জ করে উল্টো পাল্টা হয়ে যায়। ওকে, স্লাইডে আসে না। ওকে, তারপরে আসো, আমরা লিখব অভিশ্রুতি, সবাই অভিশ্রুতি। অভিশ্রুতি দিয়ে লিখবা সাধুক্রিয়া চলিত হলে, সাধুক্রিয়া চলিত হলে, সাধুক্রিয়া কি হলে? চলিত হলে, অথবা আকারযুক্ত আযুক্ত বড় ক্রিয়া, ক্রিয়া ছোট হলে। মনে রাখবা, আমরা ছোটবেলা থেকে পড়ছি ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ সাধু, সংক্ষিপ্ত রূপ চলিত। একটা ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ সাধু, সংক্ষিপ্ত রূপ চলিত। করিয়া করে, দেখিয়া দেখে, গাহিয়া গেয়ে, শুনিয়া শুনে, চলিয়া চলে, হাসিয়া হেসে, গাহিয়া গেয়ে। তাইলে ক্রিয়া সাধু ক্রিয়া কি হলে? চলিত হলে। যেমন আমরা যদি বলি করিয়া, এটা হলো ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ সাধু, এর সংক্ষিপ্ত রূপ হলো করে। তাহলে করে হলো কি? চলিত, করে হলে চলিত। হ্যাঁ, দেখিয়া সাধু, দেখে কি হবে? চলিত। শুনিয়া সাধু, শুনে চলিত। এখানে একটা পার্থক্য আছে, হ্যাঁ, যদি এরকম হয় যে করিয়া থেকে কইরা, করিয়া থেকে কইরা,
তাহলে বলো তো রয়ের পরে রস্বইকার ছিল, আগে চলে আসছে। করিয়া কইরা তারপরে করে, তুমি 9-10 ব্যাকরণ পড়তে দেখবে এইরকম, করিয়া কইরা তারপরে করে। মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। করিয়া থেকে যখন কইরা এটা আসবে, রয়ের পরে রস্বই ছিল, রয়ের আগে আসছে, এই অবস্থায় যদি আসে তাহলে এটা হলো অপিনিহিতি। এটা কি? অপিনিহিতি, নৈহিতি। হ্যাঁ, আর যদি হয় করিয়া থেকে করে, তখন সেটা হবে অভিশ্রুতি। তখন সেটা হবে কি? অভিশ্রুতি। তাহলে মনে রাখবো, অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দ অভিশ্রুতি হয়। অপিনিহিতি করিয়া কইরা করে। অনুরূপ ভাবে আমরা যদি বলি দেখিয়া, দেখিয়া থেকে দেইখা, দেইখা, দেখিয়া দেইখা, তারপরে হবে দেখে, তারপরে হবে কি? দেখে। তাহলে দেখিয়া থেকে দেইখা, বলো দেখিয়া থেকে দেইখা, যদি এটা হয় তাহলে হবে অপিনিহিতি। তাহলে কি হবে? অপিনিহিতি। হ্যাঁ, আর যদি হয় দেখিয়া থেকে দেখে, তখন সেটা হবে অভিশ্রুতি। তখন সেটা হবে কি বলতো? অভিশ্রুতি। তাহলে ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ সাধু, সংক্ষিপ্ত রূপ চলিত। প্রত্যেকটা ক্রিয়ার শেষে সাধারণত 99% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে কি যুক্ত থাকবে? আ যুক্ত থাকবে। তাহলে আমরা কি বললাম? অভিশ্রুতি সাধু ক্রিয়া চলিত হবে, অথবা আযুক্ত বড় ক্রিয়া কি হবে? ছোট হবে। তার নাম আমরা কি দিব? অভিশ্রুতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? বলে এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। স্টার, স্টার লেখবা দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। সবাই দ্বিত্ব ব্যঞ্জন দিয়ে লিখবা সবাই। শব্দকে জোর দিয়ে উচ্চারণ করার জন্য, জোর দিয়ে উচ্চারণ করার জন্য, করার জন্য একই ব্যঞ্জন দুইবার আসলে, একই বর্ণ দুইবার আসলে, একই ব্যঞ্জন দুইবার আসলে, একই বর্ণ না লিখে আমরা যদি বলবো একই ব্যঞ্জন দুইবার আসলে। যেমন সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা, ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা। শব্দকে জোর দিয়ে উচ্চারণ করার জন্য একই ব্যঞ্জন কয়বার আসলে? দুইবার আসলে। সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা, ঢাকা থেকে কি হবে? ঢাকা। সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ? একই শব্দকে জোর দিয়ে উচ্চারণ করার জন্য একই ব্যঞ্জন কয়বার আসবে? দুইবার আসবে। একই ব্যঞ্জন কয়বার আসবে? দুইবার আসবে। সবাই লিখতেছ? সবাই কি লিখতেছ? পুরোটা নোট করা থাকবে। ওকে, তারপরে আসো নেক্সট। স্টার, স্টার অসমীকরণ, অসমীকরণ লিখবা একই শব্দের, একই শব্দের পুনরাবৃত্তি, একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য, করার জন্য মাঝে আসলে, একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যদি আসে, আমরা তাকে বলবো অসমীকরণ। যেমন টপ টপ, দুইবার না বলে আমরা একবারে বলবো টপাটপ। মাঝখানে কি আসছে? আ চলে আসছে। আমরা যদি বলি চল চল, দুইবার না বলে একবারে বলবো চলাচল। মাঝখানে আ আসছে। আমরা যদি বলি ধপ ধপ, ধপ ধপ কি হবে? ধপাধপ। মাঝখানে কি আসছে? আ আসছে। আমরা যদি বলি কপ কপ, কি হবে? কপাকপ। একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি অতিরিক্ত কি নিয়ে আসি? আমরা আ নিয়ে আসি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অসমীকরণ। বুঝছ? ক্লিয়ার এ পর্যন্ত?
ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? ওকে, এবার আসো, কি অবস্থা, স্টার দিয়ে লিখবা হকার লোপ। হকার লোপ এটা আগে পড়ানো উচিত ছিল অন্তর্হতির পরে। হ চলে গেলে, হ চলে গেলে, হ চলে গেলে কি কার লোপ বলবো? হকার লোপ। যেমন ফলাহার, ফলাহার থেকে ফলার, হ চলে গেছে। আলাহিদা, হিদা থেকে আলাদা, আলাহিদা থেকে কি? আলাদা, কি চলে গেছে? হ চলে গেছে। এখন তুমি বলবা ভাইয়া এটা তো অন্তর্হতির মধ্যে ছিল। ইয়াস, যদি আসে হ চলে যায় প্রায়োরিটি পাবে হকার লোপ। অপশনে হকার লোপ নাই, তাহলে এটা উত্তর দিব অন্তর্হতি। ক্লিয়ার? হ চলে গেছে, উত্তর হবে হকার লোপ। অপশনে হকার লোপ নাই, বর্ণ চলে গেছে হিসেবে অন্তর্হতি হবে। ঠিক আছে? হ চলে গেলে হকার লোপ, হ চলে গেলে হকার লোপ, হ চলে গেলে কি লোপ? হকার লোপ। স্টার লিখবা রকার লোপ, রকার লোপ, রকার লোপ লিখবা। র চলে যাবে, র চলে যাবে এবং পরের বর্ণ, পরের বর্ণ দ্বিত্ব হবে। র চলে যাবে এবং পরের বর্ণ কি হবে? দ্বিত্ব হবে। যেমন করতে, র ফেলে দাও, পরের তো দ্বিত্ব বানিয়ে যাও। করতে থেকে কি হবে? করতে। ধর্ম থেকে কি বললাম? ধম্ম। তাহলে র চলে যাবে, পরের ব্যঞ্জন কি হবে বলতো? দ্বিত্ব হবে। র চলে যাবে, পরের ব্যঞ্জন কি হবে? দ্বিত্ব হবে। আমরা তাকে কি বলবো? রকার লোপ। কর্তা থেকে আমরা কি বলবো? কর্তা। কর্তা থেকে কর্তা, কর্তা থেকে কি হবে বলতো? কর্তা। বুঝছো না বুঝো নাই? করলাম থেকে করলাম, করলাম থেকে করলাম। একসাথে দিতে পারো, আলাদা দিতে পারো। তো আশা করি আমরা আজকে কি পড়লাম বলতো? আমরা আজকে পড়লাম ধ্বনির পরিবর্তন। আমরা আজকে কি পড়লাম বলতো? বোর্ডটা আজকে ঠিকঠাক মতো কাজ, সব একসাথে সমস্যা হয়েছে। ওকে, আমরা আজকে কি পড়লাম বলতো? আমরা আজকে পড়লাম ধ্বনির পরিবর্তন। সো এই ধ্বনির পরিবর্তন আমরা পড়তে গিয়ে আমরা একটু বিপদগ্রস্ত হয়েছি শুরুতে। আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত টেনে আসতে হয়েছে। ওকে, একটু ঝামেলায় পড়েছি। সো এটা আসলে আমার উপর কিছু করার ছিল না। প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা অলরেডি এখন পর্যন্ত ক্লাসে আছো, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কিছু কিছু বিষয় আমাদের ভাগ্যে নেই। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে ডেট, এটা আরো 2 মাস পরে হলে ভালো হতো, বাট এটা এখন মন খারাপ করে তো লাভ নেই। সিচুয়েশন মেনে নেওয়ার মেন্টালিটি যাদের থাকে এবং সে অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে ওই অনুযায়ী পরিশ্রম করার টেন্ডেন্সি যাদের থাকে, মেন্টালিটি যাদের থাকে, তারাই মূলত এগিয়ে যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমার মধ্যে যদি স্বপ্ন না থাকে, তোমার মধ্যে যদি পরিশ্রম না থাকে, তাহলে এই যুদ্ধে জেতা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সো একদিনও সময় নষ্ট করো না। আর মাত্র কয়দিন আছে? আর মাত্র 125 থেকে 26 দিন আছে। সো তোমার জীবনের জন্য, সুন্দর একটা ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য, নিজের মন মতো জীবনযাপন করার জন্য, নিজের মন মতো লাইফ মানে ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য এই কয়েকটা দিন পরিশ্রম করো। মনে রাখবা, তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার মতো। তুমি যখন মন থেকে, মনে প্রাণে, দিলে স্বপ্ন দেখবা যে কোনো উপায় আমি ঢাবিয়ান হব, যে কোনো উপায় আমি পাবলিকিয়ান হব, দেখবা তখন তোমার শরীরে স্বাভাবিক যখন জ্বর থাকবে, জ্বর মনে হবে না। যেমন আমি সকাল থেকে ক্লাস নিচ্ছি, এখনো লাঞ্চ করি নাই, ঠিক আছে? সো একটু পরে আবার আরেকটা, সন্ধ্যা 7:15 আরেকটা ক্লাস আছে। তো জাস্ট এটাই বললাম, আমার কষ্ট হচ্ছে, বাট আমি এই কষ্টটা ফিল করি নাই, বিকজ আমার যতই কষ্ট হোক না কেন আমার এই দায়িত্ব আমার পালন করতে হবে। এটা আমি ডিউটি হিসেবে নিয়েছি।
সো তুমি যখন স্বপ্ন দেখবা আমাকে বড় হতে হবে, এটা যখন তুমি নিজের দিলে ধারণ করবা, তখন ছোটখাটো মাথা ব্যথা, পেটে সমস্যা, তারপরে তোমার এই যে টায়ার্ডনেস, এগুলো কিচ্ছু থাকবে না। ট্রাস্ট মি। শুধু একটা জিনিস করো ভাই, আমি হাত জোর করে অনুরোধ করলাম, তুমি আগে স্বপ্নটা দেখো যে আমি পাবলিকিয়ান হইলে কি পাবো, আমি পাবলিকিয়ান না হইলে কি পাবো, আমি 4 মাস দিন রাত যদি ঘরের ভেতরে বসে থাকি আমার কি লস হবে আর কি লাভ হবে চান্স পাইলে। তুমি যা চোখ বন্ধ করে কল্পনা করো, আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, বিনিময় মাত্র 4 মাস দিলাম। আর তুমি এটাও চিন্তা করো, তোমার 4 মাস পরে তোমার বন্ধু চান্স পেয়েছে, তোমার বান্ধবী চান্স পেয়েছে, বাট তুমি চান্স পাওনি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইলেই একদম জান্নাতের কাছাকাছি চলে যাবা, সফলতা 100% পেয়ে যাবা তা বলবো না। তবে একটা কথা সত্য, যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও, যদি জগন্নাথ চান্স পাও, যদি জাহাঙ্গীরনগর চান্স পাও, রাজশাহী, চট্টগ্রাম, মনের মতো সাবজেক্টে চান্স পাও, দেখবা সফলতার অনেকগুলো দরজা তোমার সামনে খুলে যাবে। তুমি বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবা, তোমার বড় ভাইরা চাকরি পাচ্ছে, তোমার বড় ভাইরা চাকরি করছে, তারা তোমাকে যে নিউজ দিবে, এভাবে দেখতে দেখতে তুমি ওই পরিবেশের সাথে গিয়ে তুমিও একদিন চেষ্টা করবা, আমিও একদিন বড় হব, আমিও একদিন চাকরি করব, আমিও একদিন উদ্যোক্তা হব, আমি একদিন দেশের বাইরে যাব, আমি অস্ট্রেলিয়া যাব, আমেরিকা যাব। বাট এই যত স্বপ্ন আছে না, এই সব স্বপ্ন পূরণের জন্য তোমার পায়ের নিচে একটা মাটি দরকার, একটা শক্ত ব্যাকগ্রাউন্ড দরকার। সেই ব্যাকগ্রাউন্ড হবে ফ্রি অফ কস্টে, বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এখানে 4-5 বছর পড়তে তেমন কোনো টাকা পয়সা লাগে না। ভর্তি হইতে লাগে 8 থেকে 10,000 টাকা, মাসে লাগে মানে 50 টাকা, 200 টাকা, 100 টাকা, হলে থাকতে কোনো টাকা লাগে না, নামে মাত্র ফি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বড় হওয়ার জন্য আমরা ছোটবেলায় শুনে আসছি যে মামা, খালু, চাচা দরকার। আর আমি তোমার ভাই হিসেবে বলছি, প্রিয় বোন, বড় হওয়ার জন্য একটা পাবলিক আইডেন্টিটি দরকার, বড় হওয়ার জন্য একটা সাহস দরকার, যে সাহস তোমাকে তোমার পাবলিক ইউনিভার্সিটি দিবে, যে সাহস তোমাকে তোমার ওই পাবলিক ইউনিভার্সিটির তোমার রুমমেটরা দিবে, হলের বড় ভাই দিবে, হলের বড় বোনরা দিবে, তোমার লাইব্রেরি মেটরা দিবে, তোমার ইউনিভার্সিটির তোমার সেশনের বন্ধুরা দিবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জীবনে বড় হওয়ার বারবার সুযোগ আসবে না, একবার আসে বা 2বার আসে। তুমি জীবনে সব কিছু পাবা, তুমি মজা, মাস্তি, প্রেম, প্রীতি, যা কিছু সব পাবা। বাট আফটার 4 মান্থস ঢাকা বিশ্ববিদ্যালয় বলে যে একটা অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্ট থাকবে না। তো এই লম্বা জার্নিতে অল্প সময়ে অনেক কিছু পড়তে হবে। 10টা বই পড়ার দরকার নাই, একটা বই পড়বা, একটা বই ভালোভাবে পড়বা, কারণ 10টা বই পড়ার কোনো সময় নাই। বাংলায় যদি ভালো করতে চাও, টেক্সট বুকটা, গল্প কবিতাগুলো একদম চোখ বন্ধ করে পড়ো। প্রিয় ভাই বোনেরা, তুমি যদি ধ্বংস হইতে চাও, শুধু এই রিলস দেখতে দেখে ধ্বংস হয়ে যেতে পারো। বাট আমার কথা হচ্ছে, তোমার জীবনে যত সুখ, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, সবকিছুই পূরণ করবা। বাট 4টা মাস নিজেকে কন্ট্রোল করো। এই 4টা মাস একটু স্টপ হও। এই 4টা মাস একটু নিজের জন্য, নিজের বাবা মার জন্য, নিজের ছোট ভাই বোনদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য 4টা মাস একটু কি করো, দিন রাত পরিশ্রম করো। চেহারা নষ্ট হয়ে যাক, শরীর নষ্ট হয়ে যাক, একদম তুমি দেখতে বিশ্রী হয়ে যাও, বাট আফটার 4 মান্থস যেন বলতে পারো, আই এম স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এগুলো যখন বলতে পারবা না, তখন তোমার চেহারা কেমন হয় এগুলো কোনো ফ্যাক্ট না, তখন তুমি মানুষটাই ফ্যাক্ট, তোমার আইডেন্টিটি ফ্যাক্ট। সো তোমরা কে কোন ফ্যামিলি থেকে আসছো, তার বাবা কি করে, কার ঘরে খাবার নাই, এগুলো সব বাদ দাও। তোমার এই উইকনেসগুলোকে ইউনিকনেসে পরিণত করতে চাইলে তোমাকে পাবলিকিয়ান হইতে হবে, কারণ উইদাউট পাবলিকিয়ান আইডেন্টিটি নিজেকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ভাবছো বাবা মাকে কষ্ট দিবা না, বাবা মাকে একটু একটা গিফট দিবা, আফটার 4 মান্থ যখন তুমি চান্স পাবা না, প্রাইভেটে বাধ্য হবা ভর্তি হইতে, ওখানে অনেক টাকা লাগবে। সো যারা ভাবছো বাবা মাকে এভাবে কষ্ট দিবা না, তারা একটু পরিশ্রম করো, দিন রাত পরিশ্রম করো, আল্লাহর উপর ভরসা করো। কোনো হতাশা তোমার জীবনে যেন টাচ না করতে যায়। মনে রাখবা, যারা হতাশ, যারা ডিপ্রেশনে থাকে, তাদের লাইফ একদম শেষ হয়ে যাবে। আর যারা আশাবাদী, যারা স্বপ্ন নিয়ে এগিয়ে যায়, যারা সর্বাত্মক পরিশ্রম করে, তাদের ফল হয়তো ভালো কিছু হবে। বাট তুমি যদি হতাশ থাকো, এখান থেকে 100%
তুমি ফেল করবা। সো হতাশ থাকবা না, সাহসী হও, আমি পারবো, আমাকে পারতে হবে, আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার বাবা মার জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার ভালো থাকার জন্য, আমার ভালো খাওয়ার জন্য। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা স্বপ্ন দেখছো নিজের আইডেন্টিটি পরিবর্তন করবা, তোমরা এডুকেশনে আসো। এডুকেশনে আছে দক্ষ, অভিজ্ঞ, পরীক্ষিত এবং ডেডিকেটেড শিক্ষক প্যানেল, যাদের কাছে আসলে, যাদের পড়া পড়লে, যাদের কথা শুনলে তোমার প্রতিনিয়ত পড়ার টেবিলে বসতে বাধ্য হবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো ভর্তি হও নাই আমাদের ডিউ আইসিইউ ব্যাচে অফারে ভর্তি হওয়ার জন্য, ডিউ আইসিইউ বি লেখে বি ইউনিটের জন্য ভর্তি হবা অফার পাওয়ার জন্য, প্রোমো কোড, আর সি ইউনিটের জন্য ডিউ আইসিইউ সি ইউনিট। দেখা হবে আবার আরেকদিন ফ্রি ক্লাসে। আজকে সন্ধ্যায় জুবায়ের স্যারের জিকে ক্লাস আছে, কেউ মিস দিবা না। বাসায় বসে রিলস দেখো, এই রিলস না দেখে ক্লাস করো। ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।